তো আজকে আমাদের ক্লাসে আমরা আমাদের ফুল ফোকাসটা দিব হচ্ছে টেক্সট কম্প্রেশন সলভ করতে। টেক্সট কম্প্রেশন সলভ করার সময় আপনি যে জিনিসটা মনে রাখবেন যে প্রত্যেকটা টেক্সট কম্প্রেশন এক একটা আইডিয়া নিয়ে কাজ করে বা এক একটা কনসেপ্ট নিয়ে কাজ করে। সো জাস্ট হচ্ছে টেকনিকের উপর ডিপেন্ড না করে আমরা যদি বোঝার চেষ্টা করি যতটুকু পারা যায়, ঠিক আছে, বা বা হচ্ছে একটা টেক্সট কম্প্রেশন অনেক বড় হইতে পারে, ওখানে কতটুকু আমাদের লাগবে, কতটুকু আমরা স্কিপ করব, ঠিক আছে, কোনটার মিনিং আমাদের জানা দরকার, কোনটার মিনিং আমাদের না জানলেও চলবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো হচ্ছে আমাদের বুঝলেই মোটামুটি আমরা এখানে একটা ভালো স্কোর ক্যারি করতে পারবো বলে আশা করতেছি। তো যাই হোক, আমাদের আহ সেকশন নাম্বার 21 এর প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, তো ধরেন এই কোশ্চেনটাই যদি আপনার পরীক্ষায় আসে, আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে প্রথমে একটু পড়ে দেখা। আচ্ছা, ইন প্রোটো সাইন্টিফিক, আসলে দেখেন প্রোটো মানে হচ্ছে পুরনো বা আগের, যেমন হচ্ছে প্রোটোটাইপ। উদাহরণ দিছে ফর এক্সাম্পল ইন এনশিয়েন্ট গ্রিস। আচ্ছা, এটা আমাদের আর দ্বিতীয়বার আর পড়ার দরকার নেই, ঠিক আছে, তো এটা কেটে দিলাম। ইন প্রোটো সাইন্টিফিক ক্লেইমস, ক্লেইম, আমি সেন্টেন্স ইকুইভ্যালেন্স সলভ করার সময় একটা বিষয় আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ক্লেইম বা দাবি। কারো কোনো একটা ক্লেইম, ঠিক আছে, এটা সত্য হইতেও পারে বা নাও হইতে পারে। তাহলে দেখেন এই প্রোটোসাইন্টিফিকে, ইন প্রোটোসাইন্টিফিক ক্লেম, ক্লেমটা কি? অ্যাবাউট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড উই আর ওপেন অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু। আচ্ছা, কি বলতেছে? ক্লেমটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে, যে সাইন্টিফিক জিনিসগুলো হচ্ছে প্রায় সময় সত্য হিসেবে গ্রহণ করা হতো ইফ দে ওয়ার রিজনেবল। আচ্ছা, মানে যৌক্তিক মনে হইলেই একসেপ্ট করে নিত, ঠিক আছে। ওকে, ফাইন, বুঝলাম। এখানে আছে হচ্ছে সেমিকোলন, আশা করি আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে হচ্ছে আমাদের সেমিকোলন দেখতে পাচ্ছি আমরা। সো জি। সেমিকোলনের ফাংশনটা হচ্ছে যে সেমিকোলনের আগে এবং সেমিকোলনের পরে যাই থাকবে এইটা হচ্ছে একটা একটা হচ্ছে সাপোর্ট করবে, ঠিক আছে। সো এবং দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সেমিকোলন দিয়ে হচ্ছে যুক্ত করতে পারবো। ওকে, এবার বলতেছি কি এখানে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, খেয়াল করেন, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ওয়াজ ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমার আইসি কিন্তু এইটা, এখানে যে অংশটা আছে এটার আইসি হচ্ছে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ওয়াজ ব্ল্যাঙ্ক। সো এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ, এটা আমরা পড়ছিলাম, এটা আমরা জানি। এখানে বলতেছে কি দেখেন, ইফ থট নেসেসারি এট অল। আচ্ছা, এই কোশ্চেনটার একমাত্র মানে এই টেক্সট কমপ্লিশনটা সলভ করার একমাত্র ওয়ে হচ্ছে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, ইফ থট নেসেসারি এট অল। অ্যাকচুয়ালি এখানে ইফ লিখলেও এটা শুধু ইফ না, এখানে ইফ মানে হচ্ছে ইভেনিং, ইভেনিং যদিও। অথবা কন্ট্রাস্ট, অথবা ইভেন দো, অথবা হচ্ছে ইভেন দো। এটা হচ্ছে আপনি পড়তে পড়তে আপনি এগুলো বুঝে যাবেন, ঠিক আছে। সেখানে বলতে হচ্ছে ইভেন দো ইট ওয়াজ কনসিডার্ড নেসেসারি, কোনটা? ওই এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনটা। ইভেন দো ইট ওয়াজ কনসিডার্ড নেসেসারি, ঠিক আছে, কোনটার কথা বলতেছে? এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন। কিন্তু তারা তো সেটা করতো না। তারা হচ্ছে ওই ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে যাই কিছুই আছে বা ওই প্রোটোসাইন্টিফিক সম্পর্কে তার একসেপ্ট করে নিত সত্য হিসেবে। তাদের কাছে যদি জিনিসটা লজিক্যাল বা রিজনেবল মনে হতো, তাহলে এখানে কি তাহলে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন করা হচ্ছে কি হচ্ছে না, বা করা হলেও হচ্ছে মানে অত ডিপলি করা হচ্ছে না, এটা আমরা বলতে পারি। বোঝা গেছে ভাই? করা করা হচ্ছে না। হুম। আচ্ছা, সো আমাদের ব্ল্যাঙ্কে বসবে হচ্ছে ধরেন নট থোরো। সো নট থোরো মিনস সুপারফিশিয়াল, রাইট? সুপারফিশিয়াল, তো হুম। কোন কোন শব্দটার মানে সুপারফিশিয়াল? পারফাংটরি। পারফাংটরি, ভেরি গুড, ঠিক আছে। দিস ইজ আওয়ার ডিজায়ার অ্যান্সার। সো বাকিগুলোর মিনিং যদি একটু দেখি, ইউটিলিটেরিয়ান মানে কি ভাই? ইউটিলিটেরিয়ান মানে হচ্ছে ফাংশনাল, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট একটা জিআরই ওয়ার্ড হচ্ছে ইউটিলিটেরিয়ান। যেমন ধরেন প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল, যে আপনি আপনার ঘরের ধরেন ফার্নিচার গুলো হচ্ছে
ডেকোরেশন ডেকোরেশন বা হচ্ছে অর্নামেন্টাল ভ্যালুকে প্রাধান্য না দিয়ে ওইটার ফাংশনালিটি বা ইউটিলিটি কতটুকু সেটা আপনি ফোকাস করতেছেন। ওকে ফাইন। ইগ্রিজিয়াস মানে হচ্ছে কুখ্যাত, আমরা জানি। তারপর হচ্ছে এম্পেরিক্যাল। এম্পেরিক্যাল মানে হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে আমরা এক্সপেরিমেন্টের থ্রুতে পাই, ঠিক আছে। ইন্ডাকটিভ। আপনি অবশ্যই গুগল করে দুইটা জিনিস জেনে নেবেন, ঠিক আছে। ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাকে জানতে হবে এটা। ইন্ডাকটিভ এন্ড হচ্ছে ডিডাকটিভ। ইন্ডাকটিভ রিজনিং এবং ডিডাকটিভ রিজনিং এই জিনিসটা আসলে কি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আপাতত এই শব্দটা নিয়ে আমরা খুব বেশি ডিসকাস না করি। ওকে, আশা করি বোঝা গেছে এটা। এবার আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী টেক্সট কমপ্রেশন কি বলতে খেয়াল করেন। আচ্ছা, দেখেন, দ্য থিওরি দ্যাট থিওরিটা কি? দ্য থিওরি দ্যাট দ্য 1908 টি ইভেন্ট। সো এটা এটা প্রনাউন্স করতে গিয়ে ওই কয়েক মিলি সেকেন্ড আমি অবশ্যই নষ্ট করবো না। দ্য থিওরি দ্যাট 1908 টি ইভেন্ট, ইভেন্ট মিন কোন একটা ইনসিডেন্টের কথা বলতেছে। টি ইভেন্ট ওয়াজ দ্য এক্সপ্লোশন অফ এ কসমিক বডি ইন দ্য স্কাই ওভার সাইবেরিয়া ইজ ব্ল্যাঙ্ক। তাহলে বলতেছে সাইবেরিয়ার আকাশের উপরে একটা কসমিক বডির এক্সপ্লোশন হয়েছে, ঠিক আছে। হোয়াট ইজ কসমিক বডি? আপনি আকাশের উপর যা কিছুই দেখেন, ঠিক আছে, চাঁদ তারা হইতে চন্দ্র, সবকিছুই কসমিক বডি, বা আমরা এগুলো বলতে সেলেস্টিয়াল বডি বলতে পারি। সেলেস্টিয়াল বডিও বলা যাবে। ওকে, এতটুকু বুঝলাম। এখন খেয়াল করেন, এখানে এখানে কোলন দেখতে পাচ্ছি। কোলন সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট। তাহলে এই এক্সপ্লোশনটা আদৌ হইছে নাকি হয় নাই, এটা বিশ্বাসযোগ্য নাকি বিশ্বাসযোগ্য না, এটা প্রমাণিত নাকি প্রমাণিত না, ঠিক আছে। এই আইডিয়াটা আমি কোত্থেকে পাবো? কোলনের আগে না কোলনের পরে? পরে। কোলনের পর। তাহলে দেখেন, নো ওয়ান হ্যাজ ইয়েট ফাউন্ড ফ্রেগমেন্টস অফ দ্য অবজেক্ট। একটা যদি এক্সপ্লোশন হইতো, ওটা তো কোনো অবজেক্ট থাকতো না। যেমন ধর একটা স্টেরয়েড এর এক্সপ্লোশন আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে। সো কেউ কোনো অবজেক্টের ফ্রেগমেন্ট খুঁজে পাই নাই। অথবা এনি ইম্প্যাক্ট ক্র্যাটার। ইম্প্যাক্ট মানে হচ্ছে কলিশন, ইম্প্যাক্ট মানে হচ্ছে এখানে কলিশন, তো ভালো করে মাথায় রাখবেন। আরসি তে হচ্ছে খুব মানে আপনার জিওলজি বা হচ্ছে অ্যাস্ট্রোনমি রিলেটেড যে আরসি গুলো আছে, ওখানে ইম্প্যাক্ট, সেলেস্টিয়াল বডি, ক্র্যাটার, এই শব্দগুলো খুব ফ্রিকুয়েন্টলি আসে, ঠিক আছে। ইম্প্যাক্ট ক্র্যাটার্স ইন দা এফেক্টেড রিজিয়ন। তাহলে এই অংশটা পরে আপনি বলেন তো ভাই, এক্সপ্লোশন কি, এক্সপ্লোশন যে হয়েছিল আদৌ হয়েছে নাকি হয় নাই, এটা কি বোঝার কোনো ওয়ে আছে? হয় নাই। হয় নাই, ঠিক আছে। দ্যাট মিনস এটা প্রুফ না, ঠিক আছে। দ্য থিওরি ল্যাকস সাপোর্টিং এভিডেন্স, এটা আমি বলতে পারি না দ্য থিওরি ল্যাকস সাপোর্টিং এভিডেন্স। কেন আমার কাছে কেন সাপোর্টিং এভিডেন্স নাই? যদি এক্সপ্লোশন হইতো, না আমি কোনো সরি, না আমি হচ্ছে কোনো ফ্রেগমেন্ট খুঁজে পাইছি, না কোনো ইম্প্যাক্ট ক্র্যাটার, একটা ধরেন এক্সপ্লোশন হইলে ওইখানে তো একটা গর্ত বা এই জাতীয় কিছু একটা থাকার কথা ছিল, রাইট? এরকম কিছুই নাই, ঠিক আছে। সো আমি তো এটা বলতেই পারি যে এই ইনসিডেন্ট আসলে নট প্রুভেন, বলতে পারি না? হ্যাঁ, নট প্রুভেন। আমার অ্যান্সার কি হবে? আনপ্রুভেন। আনপ্রুভেন। আমাদের হচ্ছে ডিজায়ার্ড অ্যান্সার। আচ্ছা, লং স্ট্যান্ডিং মানে হচ্ছে যেটা যেটা অনেকদিন ধরে আছে। ইনডিসপিউটেবল মানে হচ্ছে যেটা নিয়ে কোনো বিতর্ক নাই। প্লজিবল মিনস সামথিং হুইচ ইজ বিলিভেবল, বা যেটা বিশ্বাস করা যায়। আনকন্টেস্টেড মানে হচ্ছে যেটা নিয়ে কোনো ধরনের বিতর্ক নাই। আচ্ছা, ক্র্যাটার সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? হোয়াট ইজ এটা ক্র্যাটার? হ্যাঁ, ক্র্যাটার জিনিসটা কি আসলে? না, এটা বাংলা একটা সুন্দর কথা আছে যে ওই বলে না, চাঁদেরও কলঙ্ক আছে। এখন আমরা যখন রাতের আকাশে চাঁদের দিকে তাকাই, তখন ওখানে কিছু কালো কালো জিনিসপত্র দেখতে পাই, তাই না? এগুলো বেসিক্যালি হ্যাঁ, ক্র্যাটার। এগুলো বেসিক্যালি ক্র্যাটার। চাঁদের উপর হচ্ছে অনেক বড় বড় কিছু হচ্ছে গর্ত, যেগুলোর মধ্যে সূর্যের আচ্ছা। আলো পৌঁছায় না, ঠিক আছে। যার কারণে ওই অংশটা কালো দেখে, এই কারণেই বলে যে চাঁদেরও কলঙ্ক আছে। বোঝা গেছে ভাই? জি। Okay. এবার
আমাদের কাছে একটা ডাবল ব্ল্যাঙ্ক আসছে। সো এটা ভালো করে খেয়াল করেন কি বলতেছে, অলদো সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? Contrast. Although the political science professor's paper is quite blank about the government's problem. তাহলে পলিটিক্যাল সায়েন্সের ওই প্রফেসর যে পেপার কি সম্পর্কে, গভর্নমেন্টের ওই প্রবলেম সম্পর্কে, সেটা কি স্ট্রেট ফরওয়ার্ড, সেটা কি সার্কুইটাস, সেটা কি পেসিমিস্টিক, আমরা কি বলতে পারবো? না, পারবো না। ঠিক আছে, এখন খেয়াল করেন ভালো করে যে আপনাদেরকে যখন আমি সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাসগুলো নিয়েছিলাম, যে এতটুক থেকে এতটুক এটা কি ক্লজ বলি আমরা? অলদো থেকে গভর্নমেন্টস প্রবলেম পর্যন্ত ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। আরো স্পেসিফিক করে যদি বলি, ডিপেন্ডেন্ট ক্লজ তো তিন প্রকার। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ, রাইট? এটা একটা অ্যাডভার্ব ক্লজ। এখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে তো অবশ্যই আমি একটা বাক্য বানাতে কি পারবো? পারবো না। আমার হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। আপনি আমাকে বলেন যে এই বাক্যে, এই পুরো সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসলে কোনটা? বাস, প্রগনোসিস the গভর্নমেন্ট। prognosis for the government on the contrary actually quite auspicious. Yes, this is our IC. সবসময় হচ্ছে আইসিটা খুঁজে বের করতে, মানে এটা বের করতে পারাটা একটা আর্ট, বুঝতে পারছেন? একটা বড় সেন্টেন্স থেকে আপনি যে আইসিটা খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার সলভ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা অলদোকে বলতেছি যদিও, এখন এইখানে এই কমার অর্থ হচ্ছে তবুও, ঠিক আছে? এই কমাটা না কিন্তু, ঠিক আছে? এই কমাটা কি, এই অংশটা কি, সাজেস্টিং দ্যাট দে আর এ পার্ট অফ প্ল্যাং এ প্রসেস। এটা হচ্ছে ওই গভর্নমেন্ট যে প্রবলেম, ওইটার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটাকে ক্লজটাকে রিডিউস করা হয়েছে। বোঝা গেছে ভাই? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে একটা অলদো আছে, আবার এখানে একটা অন দা কন্ট্রারি আছে, দুইটাই তো কন্ট্রাস্ট, রাইট? হ্যাঁ। আপনাদের আমি একটা দুটো সেন্টেন্স দেখে খেয়াল করেন ভালো করে এটা। আচ্ছা, দেখেন এখানে দেখতে পাচ্ছি অলদো, এখানে আছে আবার অন দা কন্ট্রারি। বাজারে হচ্ছে কিছু টেকনিক বা কিছু স্ট্র্যাটেজিস অনেকে এইভাবে শিখায় যে যখন এদিকেও একটা কি আছে, মানে কন্ট্রাস্ট আছে, এইদিকেও একটা কন্ট্রাস্ট আছে, ঠিক আছে? সো তখন বলে হচ্ছে এটারও কেটে দেন, এটাও কেটে দেন, ঠিক আছে? তাহলে মানে এই যে দুইটা আইডিয়া, এই আইডিয়া নাম্বার ওয়ান, আইডিয়া নাম্বার টু, তখন তারা একজন একজনকে সাপোর্ট করবে, ঠিক আছে? এখন দেখি তো আমরা এখান থেকে আহ অল দো কেটে দিলাম, এখান থেকে অন দা কন্ট্রারিও কেটে দিলাম। এখন এটা পড়ে দেখি তো। Many people think the exam is easy. Okay, fine. It is one of the most challenging tests in the country. সাপোর্ট কি করলো? না, সাপোর্ট তো করলো করলো না। না, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেন যে এই বাক্যটাতে যদি হচ্ছে আমি মানে অন দা কন্ট্রারি না থাকতো, তাহলে আসলে কি হইতো? ধরেন একটু সময় দিবেন। আমরা ছোটবেলায়, আচ্ছা আগে একটা ছোট বাক্য দেখি যে অলদো, আমরা যে ছোটবেলায় যেটা পড়ে আসছি যে অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। আচ্ছা, তাহলে দেখেন যে যদিও যদিও সে গরিব, তবুও সে সৎ, এটা তো আমরা জানি। অলদো মেনি পিপল থিঙ্ক দ্য এক্সাম ইজ ইজি, তবুও ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টেস্ট ইন দ্য কান্ট্রি। এতটুকুর মধ্যেও যে বাক্যটা হচ্ছে ভুল, বিষয়টা আসলে মানে ভুল সেটা বলা যাবে না, ঠিক আছে? এটাও কিন্তু সেন্স মেক করে, ভাই করে না? Although many people think that the exam is easy, তবুও it is one of the most challenging tests in the country. এটা কি সেন্স মেক করে নাকি করে না?
ওকে, থ্যাংক ইউ। সো এটা কিন্তু সেন্স মেক করতেছে। তাহলে অন দা কন্ট্রিটা দিয়ে কেন দেওয়া হচ্ছে? আপনি যখন অন দা কন্ট্রিটা দিচ্ছেন মানে পুরো আইডিয়াটাকে চেঞ্জ করে দেবো একদম, ঠিক আছে, এটাকে আরো এমফাসাইজ করার জন্য এখানে অন দা কন্ট্রিটাকে আপনি হচ্ছে বরং এভাবে ট্রান্সলেট করতে পারেন। যদিও many people think that the exam is easy, বাট বাস্তবে কিন্তু পুরো ঘটনাটা আসলে উল্টা। পুরো ইনসিডেন্টটাই আসলে উল্টা, বোঝা গেছে? অনেক মানুষ হ্যাঁ, এটাকে সহজ মনে করলেও আসলে সহজ না। সেম স্ট্রাকচারটাই হচ্ছে আপনার আহ এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে ভাই, বোঝা গেছে? সো এইভাবে কোনো কিছুই করা যাবে না যে হচ্ছে যে ওই আমার ডিপেন্ডেন্ট ক্লজ এর মধ্যে একটা অলদো আছে, আমি এটাকে কেটে দিলাম, তারপর হচ্ছে এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আরেকটা কন্ট্রাস্ট ফ্রেজ আছে, ওইটাকে কেটে দিলাম, দেন হচ্ছে আমার এই আইডিয়াটা আর এই আইডিয়াটা সমান হয়ে গেল, একজন একজনকে সাপোর্ট করলো। এই ধরনের কোনো রুলস নাই, বোঝা গেছে ভাই? জি, এনি কনফিউশন এই বিষয়টা নিয়ে এতটুকু পর্যন্ত? না, আচ্ছা, এবার আসি হচ্ছে ব্ল্যাঙ্ক সলভ করার সময় নট নেসেসারি আপনাকে আগে ফার্স্ট ব্ল্যাঙ্ক করতে হবে, তারপর আপনি সেকেন্ড ব্ল্যাঙ্ক করবেন। আপনার জন্য যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আপনি আগে করবেন, সেটা আপনি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। যেমন এইখানে এই যে সেকেন্ড ব্ল্যাঙ্কটা আমার জন্য সলভ করাটা কম্পারেটিভলি ইজি। তার কারণে বলেন তো? কারণ পরে একটা কমা আছে, কমা সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট। তাহলে আমি এই ব্ল্যাঙ্কে কি বসবে এই আইডিয়াটা পুরোটা আমি এখান থেকে হচ্ছে পেয়ে যাব। তাহলে পড়ি তাহলে, দ্য প্রগনোসিস, ধরেন আপনি প্রগনোসিস শব্দের অর্থ জানেন না, ধরে নিলাম দ্য প্রগনোসিস ফর দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কোয়াইট অসপিশিয়াস। অসপিশিয়াস শব্দের অর্থ তো জানেন তাই না? ফেভারেবল বা হচ্ছে মঙ্গলজনক, তাই না? হ্যাঁ, পজিটিভ। আচ্ছা, এখন অন দা কন্ট্রারি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এখানে যদি অন দা কন্ট্রারি না থাকতো, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসাতে পারতাম। এখানে একটা পজিটিভ ওয়ার্ড আমরা বসাতে পারতাম। যেহেতু অন দা কন্ট্রারি আছে, অন দা অসপিশিয়াস পজিটিভ, অন দা কন্ট্রারি যেহেতু নেগেটিভ, অন দা কন্ট্রারির কারণে এইখানে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড বসবে, বোঝা গেছে ভাই? হ্যাঁ, মানে অন দা কন্ট্রারি আইডিয়াটাকে চেঞ্জ করে দিচ্ছে, বোঝা গেছে? জি, তাহলে এবার আমরা এখান থেকে দেখি তো এখান থেকে কোন ওয়ার্ডটা নেগেটিভ কোনোটেশন আছে? ডিজেনারেটিভ। ডিজেনারেটিভ, ঠিক আছে, ডিজেনারেটিভ মানে হচ্ছে ধীরে ধীরে কোনো কিছু ক্ষয় হয়ে যাওয়া, আমরা বলতে পারি প্রোগ্রেসিভলি ওরসেন ওভার টাইম। কম্প্রিহেন্সিভ হচ্ছে একটা পজিটিভ কোনোটেশন আছে, স্পন্টেনিয়াস পজিটিভ। সো সেকেন্ড ব্ল্যাঙ্কের আনসার হচ্ছে আমার ডিজেনারেটিভ, অ্যান্সার ডি। এবার আসেন দ্য প্রগনোসিস ফর দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কোয়াইট অসপিশিয়াস, এটা তো পজিটিভ। এখন এখানে কি পজিটিভ ওয়ার্ড বসবে নেগেটিভ ওয়ার্ড বসবে বলেন তো? ফার্স্ট ব্ল্যাঙ্ক। নেগেটিভ। তার কারণে অলদোর কারণে। অল দোর কারণে, ভেরি গুড, ঠিক আছে। বেসিক্যালি এখানে নেগেটিভ ওয়ার্ডটা বসবে অল দোর কারণ। কারণ হচ্ছে এই অল দো থেকে গভর্নমেন্টস প্রবলেম এটার সাথে সম্পর্ক হচ্ছে দ্য প্রগনোসিস ফর দ্য গভর্নমেন্ট, যে এটার সাথে এখানে অন দ্য কন্ট্রির কোনো সম্পর্ক নাই, বোঝা গেছে ভাই? সো এখান থেকে হ্যাঁ, এখন আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড পজিটিভ, রাইট, হ্যাঁ, সার্কুইটাস কোনো একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলা, পজিটিভ নাকি নেগেটিভ? মাঝামাঝি। আচ্ছা, নিউট্রাল টু নেগেটিভ, তাই তো? মানে কোনো একটা কথা আপনি এক লাইনে যেটা বলতে পারবেন এক লাইনে না বলে আপনি 10 লাইনে বললেন, ঠিক আছে, সো আমরা নেগেটিভ ধরে নিতে পারি, ঠিক আছে। পেসিমিস্টিক, এটা হচ্ছে হতাশাজনক, পেসিমিস্টিক মানে। সো আমাদের নেগেটিভ ওয়ার্ড দুইটা, এখন আমাদের তাহলে মিনিং এ যাইতে হবে, তাই না বিষয়টা? তাহলে দেখেন, হ্যাঁ, দ্য পলিটিক্যাল সায়েন্স প্রফেসরস পেপার ইজ কোয়াইট ব্ল্যাঙ্ক অ্যাবাউট দ্য গভর্নমেন্টস প্রবলেম। তো গভর্নমেন্টের প্রবলেম সম্পর্কে পলিটিক্যাল সায়েন্সের যে প্রফেসর আছে ওনার পেপারটা সার্কুইটাস নাকি পেসিমিস্টিক, কোনটা হবে এটা কিন্তু আমি এটা করলেই বুঝতে পারি। প্রগনোসিস মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, ঠিক আছে। দ্য প্রগনোসিস ফর দ্য গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি অসপিশিয়াস, ভবিষ্যৎবাণী বলতেছে যে সামনে ভালো কিছু হইতে পারে। কিন্তু ওই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের প্রফেসরের পেপারটা হতাশাজনক, যে সামনে আসলে ভালো কিছু হবে না।
বুঝতে পারছেন না? হুম, তাহলে কোনটা pessimistic, অ্যান্সার হবে? পেসিমিস্টিক। ক্লিয়ার তো? হ্যাঁ, কোশ্চেন কিভাবে অ্যাপ্রোচ করতে হবে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারতেছি। ওকে, এবার তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনে আসি। আচ্ছা, অলদো সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? Contrast, কন্ট্রাস্ট। Although the vast weight of evidence supports the contention মানে বিতর্ক, although the vast weight of evidence supports the contention that the products of agricultural biotechnology are environmentally blank. এখন environmentally destructive sound মানে intriguing আমরা জানি, আমরা বলতে পারছি, ঠিক আছে? তাহলে দেখেন, অল দ্য ভাস্ট ওয়েট অফ এভিডেন্স, অনেক বিশাল অনেকগুলো এভিডেন্স সাপোর্ট করতেছে কি ওই বিতর্কটাকে। কোন বিতর্ক? দ্যাট দ্য প্রোডাক্টস অফ এগ্রিকালচারাল বায়োটেকনোলজি আর এনভায়রনমেন্টালি ব্ল্যাঙ্ক। কেমন সেটা তো আমরা বলতে পারছি না। তাহলে পরে পরে দেখি। মেনি পিপল স্টিল ফাইন্ড দ্যাম আনসেটলিং। ওকে, আপনাকে আনসেটলিং শব্দের অর্থটা জানতে হবে, ঠিক আছে? আনসেটলিং মানে হচ্ছে অস্বস্তিকর। আনসেটলিং মানে কি? স্বস্তিকর, অস্বস্তিকর। মেনি পিপল স্টিল ফাইন্ড ড্যাম। ড্যাম মানে কারা? ড্যাম মানে হচ্ছে ওই প্রোডাক্টস গুলোর কথা বলতেছে। কোনো একটা ইংরেজি বাক্যে যখন আপনি একটা প্রোনাউন ইউজ করবেন, সেটা সাবজেক্টিভ ফর্মে হোক, অবজেক্টিভ ফর্মে হোক বা পজিটিভ ফর্মে হোক, প্রত্যেকটা প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, ঠিক আছে? নাহলে সেটা ইললজিক্যাল হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? প্রত্যেকটা প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। এই ড্যাম দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে? এই ড্যাম দিয়ে বোঝাচ্ছে ওই এগ্রিকালচার বায়োটেকনোলজিক্যালি, সরি, ওই এগ্রিকালচারাল প্রোডাক্টস গুলোকে। ওকে, যাই হোক, তাহলে ম্যানি পিপল যেহেতু ওদেরকে হচ্ছে আনসেটেলিং বা হচ্ছে বেশিরভাগ মানুষের জন্যই এটা অস্বস্তিকর, তাহলে এই আইডিয়াটা ম্যানি পিপল স্টিল ফাইন্ড দেম ব্ল্যাঙ্ক আনসেটেলিং, এই ওভারঅল আইডিয়াটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, এখন ইনোকিউয়াসলি শব্দের অর্থ কি? ইনোকিউয়াস শব্দের অর্থ হার্মলেস, হার্মলেস, ঠিক আছে? সো এটা তো হবেই না, তাই না? এটা হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি আমরা বলতে পারি। আউট। রেট্রোঅ্যাক্টিভলি, আর রেট্রোঅ্যাক্টিভলি মানে মানে হচ্ছে ওই পেছনে ফিরে তাকানো, ঠিক আছে? এটা আমাদের এখানে ইরিভেলেন্ট, আমাদের কন্টেক্সটের সাথে একেবারে যাচ্ছে না। বাট আমরা যদি বলি ইনট্রিনসিক্যালি বা হচ্ছে এসেনশিয়ালি, যে মেনি পিপল স্টিল ফাইন্ড দেম এসেনশিয়ালি আনসেটলিং, বুঝতে পারছেন? এসেনশিয়ালি আনসেটলিং মানে হচ্ছে ওই বায়োটেকনোলজির মাধ্যমে যে এগ্রিকালচারাল, আমরা জিএমও ফুড বলে না, জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ঠিক আছে? সো এটা অনেক মানুষের কাছেও হ্যাঁ, স্টিল প্র্যাকটিক্যালি একদম বাস্তবেও তাই, যে অনেক মানুষের কাছে এটা হচ্ছে অনেকটা অস্বস্তিকর। ইন্টারমিডিয়েটে পড়ার কথা বাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নাকি? হ্যাঁ, সায়েন্স, ওই যে আমরা বললাম না বিটি ব্রিঞ্জাল, বিটি বেগুন, ঠিক আছে? সো হ্যাঁ, সো ওইটা কিন্তু একটা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ছিল। সো এগুলোকে মানুষ কিন্তু মানে লাইক শুনলেই হয় যে এইটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড একটা অর্গানিজম, বা জেনেটিক্যালি এটাকে মডিফাই করে বানানো হয়েছে, তখনই মানুষ মনে করে এটা মনে হয় পরিবেশের জন্য বা শরীরের জন্য ক্ষতিকর বা সামথিং লাইক দ্যাট। বোঝা গেছে বিষয়টা? জি, এখন তাহলে এই আইডিয়াটা many people still find them essentially unsettling. So আমি একটু এগুলো ক্লিয়ার করে দিই। তাহলে দেখেন, many people still find them ওই intrinsically essentially unsettling, তো পুরো আইডিয়াটা হচ্ছে নেগেটিভ। এখন এই অলদো থেকে শুরু করে এই ব্ল্যাঙ্ক পর্যন্ত, এনভায়রনমেন্টালি ব্ল্যাঙ্ক পর্যন্ত, ঠিক আছে? আইডিয়াটা কেমন হবে? এখানে কেমন শব্দ বসবে? এখানে পজিটিভ নাকি পজিটিভ, নেগেটিভ? পজিটিভ। কার কারণে? অলদো, অলদোর কারণে, ঠিক আছে? সো এখান থেকে কোন শব্দটা হবে? সাউন্ড, সাউন্ড মিন্স গুড, ঠিক আছে? ডিস্ট্রাকটিভও হবে না, ইন্ট্রিগিংও হবে না। বোঝা গেছে ভাই? হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার আমাদের কাছে একটা টেক্সট কম্প্রেশন আছে, এটা হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক। তিনটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক নাম্বার 1, ব্ল্যাঙ্ক নাম্বার 2, ব্ল্যাঙ্ক নাম্বার 3, ঠিক আছে? অনেকেই হচ্ছে মানে অনেকের লিটারেলি হচ্ছে ওই ট্রিপল ব্ল্যাঙ্কের কোনো প্রিপারেশন নেয় না, বুঝতে পারছেন? মানে ছেড়ে চলে আসে একেবারেই। সো
আপনি অবশ্যই ট্রিপল ব্লেম সলভ করতে যাওয়ার সময় আপনাকে সিস্টেমেটিক্যালি যেতে হবে, ঠিক আছে? যে যত্রতত্র ভাবে তো সলভ করা যাবেই না। আর মিনিং করে করে হচ্ছে আপনি ম্যাক্সিমাম টাইম সলভ করতে পারবেন না। তো আমরা একটু সিস্টেমের মধ্যে দিয়ে যাই, দেখা যাক এটা সলভ করা যায় কি। পড়া শুরু করি। দ্য ইউজুয়াল হ্যাঁ, ব্ল্যাঙ্ক spending public monies on specific projects is that such projects have the potential to make our life healthier, safer and more productive। তাহলে কি বলতেছে দেখেন, দ্য ইউজুয়াল ব্ল্যাঙ্ক কি হবে আমি বলতে পারতেছি না, আর্গুমেন্ট, রেশনাল বা প্রেসিডেন্ট। দ্য ইউজুয়াল ব্ল্যাঙ্ক স্পেন্ডিং পাবলিক মানি, তাহলে আমাদের টাকাগুলো কোথায় খরচ হচ্ছে? সাইন্টিফিক প্রজেক্টে। এখন সাইন্টিফিক প্রজেক্টস ইজ দ্যাট সাচ প্রজেক্টস হ্যাভ দ্য পটেনশিয়াল টু মেক আওয়ার লাইফ হেলদিয়ার, সেফার এন্ড মোর প্রোডাক্টিভ। দ্যাট মিনস ওই আমাদের টাকাগুলো যে সাইন্টিফিক প্রজেক্টে যে ইনভেস্ট করতেছে, ওইখান থেকে আমরা ভালো কিছু পাচ্ছি, আমাদের লাইফকে হেলদিয়ার করতেছে, সেফার করতেছে, অনেক বেশি প্রোডাক্টিভ করতেছে, ঠিক আছে? সো পজিটিভ কথাবার্তা, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখন এরপরে কি কি আছে আপনার? হাউ এভার। ওকে ফাইন, হাউ এভার যখন আসছে দ্যাট মিনস আমার এই এতটুকু যে আইডিয়া, দা ইউজুয়াল থেকে শুরু করে প্রোডাক্টিভ পর্যন্ত, এটার সাথে সাপোর্ট করবে না কন্ট্রাস্ট করবে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট করবে। হাউ the fact that science, even pure science, can strengthen democracy and promote public participation in the political process is hardly ever, hardly means rarely, right? হুম, But একেবারেই না আর কি, ঠিক আছে? হার্ডলি মানে হচ্ছে রেয়ারলি। তাহলে আরেকবার পড়ে দেখি তো, দ্য ফ্যাক্ট দ্যাট, আসল সত্যটা আসলে কি, ফ্যাক্টটা আসলে কি, সায়েন্স, ইভেন পিওর সায়েন্স ক্যান স্ট্রেনদেন ডেমোক্রেসি এন্ড প্রমোট পাবলিক পার্টিসিপেশন, যে ডেমোক্রেসিকে স্ট্রেনদেন করে বা করতে পারে, অথবা হচ্ছে পাবলিক পার্টিসিপেশনকে প্রমোট করে, কোথায়? ইন দা পলিটিক্যাল প্রসেস ইজ হার্ডলি এভার ব্ল্যাঙ্ক। আচ্ছা, এতটুকুর মধ্যে আমি হচ্ছে আহ বুঝতে পারতেছি যে হচ্ছে, আচ্ছা যাই হোক, এতটুকু থাক, এরপরে পড়ে দেখি। ইট শুড বি সাইন্টিফিক লিটারেসি ব্ল্যাঙ্ক ডেমোক্রেসি, and this is an important ancillary benefit for the promotion of science। আপনি কি আমাকে আপনারা কি আমাকে বলতে পারবেন যে হচ্ছে কোন ব্ল্যাঙ্কটা দিয়ে আমরা শুরু করতে পারি? এনিওয়ান? কোন ব্ল্যাঙ্কটা দিয়ে আমরা শুরু করতে পারি? মেবি 3 নাম্বার ব্ল্যাঙ্ক দিয়ে, কারণ হচ্ছে এখানে এন্ড আছে। এন্ড সাপোর্ট তিন নাকি নম্বর কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট, আচ্ছা। তাহলে আমি একটু এন্ড এর পরে পড়ে দিই। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্সিলিয়ারি বেনিফিট অফ দ্য প্রমোশন অফ সায়েন্স। সো পজিটিভ নাকি নেগেটিভ কথা আইডিয়াটা? পজিটিভ। পজিটিভ। তাহলে এই 3 নাম্বার ব্ল্যাঙ্কে পজিটিভ ওয়ার্ড বসবে, নেগেটিভ ওয়ার্ড বসবে? পজিটিভ। পজিটিভ। তাহলে অ্যান্সার কোনটা হবে? এনার্জাইজেস। এনার্জাইজেস, ঠিক আছে। স্টাইফল মানে হচ্ছে ওই দমন করা, টু সাপ্রেস বা টু রিপ্রেস। ডিসরিগার্ড মানে হচ্ছে কাউকে পাত্তা না দেওয়া। সো এনার্জাইজেস, ওকে। এবার এখানে আসি। এখন এতটুক থেকে এতটুক আমরা পড়ে বুঝলাম যে হচ্ছে প্রথমে বলতেছে হচ্ছে ওই সাইন্টিফিক আমাদের পাবলিক মানি গুলো যে সাইন্টিফিক প্রজেক্টে যে ইনভেস্ট করতেছে, ওইটা ওইটার একটা পটেনশিয়াল আছে যে আমাদের লাইফ কিছু হেলদিয়ার করবে, সেফার করবে এবং অনেক বেশি প্রোডাক্টিভ করবে। কিন্তু ফ্যাক্ট আসলে কি, সায়েন্স, ইভেন পিওর সায়েন্স, যে ডেমোক্রেসি স্ট্রেনদেন করতে পারে বা হচ্ছে পাবলিক পার্টিসিপেশন যে প্রমোট করতে পারে, কোথায়? ইন দা পলিটিক্যাল প্রসেস ইট রেয়ারলি এভার। এখন যদি একটু অপশনের দিকে তাকাই, ঠিক আছে, যে এটা কোথাও বলা হয়নি, এখন পর্যন্ত কোথাও মেনশন করা হয়নি, এটা যদি আমি বলি ধরেন, ঠিক আছে, আমি যে প্রথমে যে বলতেছিলাম যে ওই পাবলিক মানি গুলো সাইন্টিফিক প্রজেক্টে দিলে আমাদের লাইফকে হেলদিয়ার, সেফার বা মোর প্রোডাক্টিভ করবে, এই বিষয়ে কোনো কথাবার্তা এখনো কোথাও বলা হয় নাই। বোঝা গেছে ভাই? হুম, এটা তাহলে আমরা যে 2 নম্বর ব্ল্যাঙ্কের জন্য অপশন ই নিই, যে এটা কোথাও এখন মেনশন করা হয় নাই, তাহলে এখানে প্রথমে যে ক্লেমটা করা হচ্ছে, ইউজুয়াল মানে কমন, বা কমন যে ক্লেম, বা এটা কি সত্য নাকি মিথ্যা, বা এইটার জাস্টিফিকেশন, এখানে জাস্টিফিকেশন দিছে যে অনেকটা এরকম যে পাবলিক মানি হচ্ছে সাইন্টিফিক প্রজেক্টে
ইনভেস্ট করা উচিত, তাই না বিষয়টা? তাহলে এখানে কোন ওয়ার্ডটা দিয়ে জাস্টিফিকেশন বোঝায়? রেশনাল ফর। রেশনাল ফর্ম, বোঝা গেছে? বুঝতে পারছেন? তাহলে দেখেন, আমরা 3 নাম্বার ব্ল্যাঙ্কটা খুব ইজিলি সলভ করতে পারছি, ঠিক আছে, আমাদের খুব ওটা প্যারা খাওয়া লাগে নাই। কিন্তু আপনি যখন 1 নাম্বার 2 নাম্বার ব্ল্যাঙ্ক, তখন হচ্ছে আপনাকে ওয়ার্ড গুলোটা প্লেস করতে হবে। প্লেস করে দেখবেন হচ্ছে এটা সেন্স মেক করে কিনা। বুঝতে পারছেন ভাই? আপনার কগনিজেন্স আসলে কি বলতেছে, আপনার রিজনিং, এটাই আপনার রিজনিং। বুঝতে পারছেন? এটাই আপনার রিজনিং, যেটা অ্যাকচুয়ালি ইটিএস টেস্ট করে। ক্লিয়ার ভাই বিষয়টা? ভাইয়া সেকেন্ড ব্ল্যাঙ্কে যে মেনশন করা হয় নাই, এটা কিভাবে, কোন ক্লু থেকে ধরলাম? ওই যে আমি জাস্ট ওয়ার্ডকে প্লেস করছি, বুঝতে পারছেন? কারণ হচ্ছে এখন কি কিভাবে প্লিজ? বুঝলাম মেনশন করা হয়নি, হাউ এভার দিয়ে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমাকে তো আগের আইডিয়া এবং পরের আইডিয়ার সাথে কন্ট্রাস্ট করতে হবে। কার কারণে? হাউ এভারের কারণে। আমি প্রয়োজনে ইরেজ হ্যাঁ। করে দিই, আরেকবার করি নাকি? আগের আইডিয়া এবং হচ্ছে পরের আইডিয়া। আগের আইডিয়াতে বলতেছে যে ওই টাকা পয়সা যদি, মানুষের টাকা যদি সাইন্টিফিক প্রজেক্টে ইনভেস্ট করা হয়, তাহলে মানুষের লাইফ ওই হেলদিয়ার হবে, সেফার হবে, মোর প্রোডাক্টিভ হবে। কিন্তু এখানে একটা হাওয়ার আছে। আমি বলতেছি যে না, আসলে সায়েন্স এবং ইভেন পিওর সায়েন্স ডেমোক্রেসিকে যে স্ট্রেনদেন করতে পারে, বা হচ্ছে ওই পাবলিক পার্টিসিপেশনকে পলিটিক্যাল প্রসেসে প্রমোট করতে পারে, এটা কোথাও মেনশন করা হয়নি। বুঝতে পারছেন? তাহলে এই যে একটা জাস্টিফিকেশন, এই যে একটা যৌক্তিকতা, যে বলতেছে যে মানুষের টাকা সাইন্টিফিক প্রজেক্টে ইনভেস্ট করা উচিত, এটা তো তাহলে ঠিক না, এটা তো ভুল, ভুল কথা। বুঝতে পারছেন? হুম। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। আমাকে জাস্ট 30 সেকেন্ড। ওকে, তাহলে আমরা আমাদের পরের কোশ্চেনে যাই। এখানে কি বলছে দেখেন, যে আর্লি প্র্যাকটিশনার্স, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, আর্লি প্র্যাকটিশনার্স of the natural sciences develop methods to remove distortions caused by either the research environment or the researcher. আরেকবার কি বলতেছে দেখ, আর্লি প্র্যাকটিশনার্স কিসের প্র্যাকটিশনার? ওই ন্যাচারাল সায়েন্সের, ঠিক আছে। তারা একটা ডেভেলপ করছিল কি, কিছু মেথড। কেন করছে? টু রিমুভ ডিস্টরশনস। ডিস্টরশনস মানে হচ্ছে বিকৃতি, ঠিক আছে, যেটা কিসের কারণে হইতে পারে? কজড বাই ইদার, হয় রিসার্চ এনভায়রনমেন্টের কারণে, মানে আপনি যে এনভায়রনমেন্টে রিসার্চ করতেছেন ওইটার কারণে। আমরা অনেক সময় রিসার্চ করার সময় এখানে বিভিন্ন ডিস্টরশন হয় না, হ্যাঁ। কন্টামিনেশন হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। এখন এটা দুইটা কারণে বলতেছে, ইদার রিসার্চ এনভায়রনমেন্ট, আপনি যে এনভায়রনমেন্টে কাজ করতেছেন ওইখানে, অথবা রিসার্চারের কারণে। ক্লিয়ার বিষয়টা? অথবা হ্যাঁ। রিসার্চারের কারণে। সাচ মেথডস, কোন সাচ মেথডস মানে হচ্ছে ওই যে মেথড গুলো হচ্ছে ওই ডিস্টরশন রিমুভ করার জন্য ডেভেলপ করা হয়েছিল, ওগুলোর কথা বলছে। Such methods, especially with respect to the researcher, তাহলে দেখেন such methods, আমার আইসি হচ্ছে এটা, such methods were considered to blank those subjectivity whose unbridled expression was thought to blank research. তাহলে বলেন তো ভাই, আমরা কোন দিক থেকে আসলে শুরু করতে পারি? লাস্টেরটা থেকে।
আচ্ছা, তাহলে লাস্টের থেকে যদি শুরু করি দেখি, তাহলে সাচ মেথডস ওয়ার কনসিডার্ড টু ইনকারশন অফ হবে, রেস্ট্রিকশন অন না একনলেজমেন্ট অফ, আমরা তো বলতে পারতেছি। সরি সরি, ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য রেস্ট্রেন, রিভিল না ডিসগাইজ, আর সেকেন্ড ব্ল্যাঙ্কে এই তিনটার কোনটা হবে সেটাও বলা যাচ্ছে না। কয়েকটা ক্লু আমাদের কাছে আছে, খেয়াল করেন। এখানে আছে হচ্ছে সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি মানে সাবজেক্টিভিটি মানে কি? বৈষয়িকতা। নো, সাবজেক্টিভ আর অবজেক্টিভ আপনাদেরকে হচ্ছে আমি ভোকেব ও ক্লাসে আচ্ছা, পড়াইছি। বায়াসড আর আনবায়াসড। বায়াসড আর হচ্ছে আনবায়াস, ঠিক আছে? তাহলে সাবজেক্টিভিটি মানে হচ্ছে এখানে ধরেন ওই বায়াসনেস। তাহলে এই যে অংশটা, এখানে যে অংশটা আছে, এটা কি ক্লজ? এই অংশটা হুস আনব্রিডল এক্সপ্রেশন থেকে শুরু করে রিসার্চ পর্যন্ত। ইয়া, নাউন ক্লজ। নো নো নো, অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ হচ্ছে ওই সাবজেক্টিভিটিকে মডিফাই করতেছে না। আপনারা প্রয়োজন হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো আরেকবার কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? কারণ হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আপনাদের যত বেশি ভালো ভালো ধারণা থাকবে, আপনারা তত ভালো হচ্ছে টেক্সট কমপ্লিশন গুলো সলভ করতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে সাবজেক্টিভিটি মানে বায়াসনেস হুস, যেটা আনব্রিডল। আনব্রিডল শব্দের অর্থ আমাদের জানতে হবে। আনব্রিডল মানে হচ্ছে অবাধ বা হচ্ছে নিয়ন্ত্রণহীন। আমরা বলতে পারি যে নট রেস্ট্রেইন, নট রেস্ট্রেইন, অথবা বলা যেতে পারে কন্ট্রোল, নট রেস্ট্রেইন অর নট কন্ট্রোল, ঠিক আছে? তাহলে হুম। সাবজেক্টিভিটি কি? যে আনকন্ট্রোলড এক্সপ্রেশন ওয়াজ থট টু ব্ল্যাঙ্ক রিসার্চ। তাহলে দেখেন তো, সাবজেক্টিভিটির যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, এটাকে যদি কন্ট্রোল করা না হয়, সেটা রিসার্চকে কি করবে? করাপ্ট করবে, জাস্টিফাই করবে, না এক্সপিডাইট করবে? corrupt করবে। করাপ্ট করবে। ভেরি গুড। সো 3 নম্বর ব্ল্যাঙ্কের জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। এক্সপিডাইট মানে হচ্ছে কোনো কিছুকে ত্বরান্বিত করা, ঠিক আছে? ওকে, তাহলে 3 নম্বর, সরি 2 নম্বর ব্ল্যাঙ্ক, সরি 3 নম্বর ব্ল্যাঙ্কে হচ্ছে করাপ্ট। এবার আসি 2 নম্বর ব্ল্যাঙ্কে। such methods were considered to, তাহলে দেখেন তো এই মেথড গুলো ঠিক কেন বানানো হয়েছিল বলেন তো ভাই? এই মেথডটা কেন বানানো হয়েছে? ডিস্টরশন রিমুভ করার। ডিস্টরশন রিমুভ করার জন্য। তাহলে such methods were considered to কি হিসেবে বিবেচনা করা হইতো? তারা considered to blank those blank subjectivity। এখানে জাস্ট ব্ল্যাঙ্ক ওয়ানে রিমুভের সিনোনিম কোনটা আছে ব্ল্যাঙ্ক ওয়ানের জন্য? রিস্ট্রেইন। রেস্টিং বা হচ্ছে বিরত রাখা, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? তাহলে ব্ল্যাঙ্ক ওয়ানের আনসার হবে হচ্ছে রেস্ট্রেইন। কারণ বলেই দিচ্ছে, আমরা বলে দিচ্ছে যে মেথড গুলো হচ্ছে ডিস্টরশন রিমুভ করানোর জন্য ডেভেলপ করা হয়েছিল। তাহলে সাচ মেথডস ওয়ার কনসিডার্ড টু রেস্ট্রেইন দোজ ব্ল্যাঙ্ক সাবজেক্টিভিটি। এখন এই যে একটা বায়াসনেস, আমাদের রিসার্চে হচ্ছে কোনোভাবে বায়াসনেস থাকা যাবে না, তাই না বিষয়টা? কিন্তু ডিস্টরশনের কারণে অনেক সময় বায়াসনেস বা চলে আসে। এটা ইদার রিসার্চ এনভায়রনমেন্ট অথবা রিসার্চের, দুইটা কারণেই হইতে পারে, বুঝতে পারছেন? তাহলে এই যে হঠাৎ করে আপনার রিসার্চের মধ্যে বায়াসনেস যে ঢুকে যাওয়া, ঠিক আছে, বা চলে আসা, এরকম একটা বিষয় আসলে এখানে বলা হচ্ছে যে such methods were considered to restrain those incursion of মানে অ্যাটাক সাডেনলি, বুঝতে পারছেন? এটা ওই লিটেরাল একদম অর্থ হইতে পারে, আবার ধরেন হচ্ছে অনধিকার প্রবেশ বা ধরেন হঠাৎ করে আনএক্সপেক্টেড কোনো কিছু প্রবেশ করে যাওয়া, ওই অর্থেও সেটা হইতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ। আরেকবার পড়ে দেখি তাহলে কি বলতেছে। আর্লি প্র্যাকটিশনার অফ দ্য ন্যাচারাল সায়েন্স ডেভেলপ, তাহলে ওই ন্যাচারাল সায়েন্সের আর্লি প্র্যাকটিশনার যারা ছিল তারা একটা মেথড ডেভেলপ করছে ডিস্টরশন রিমুভ করার জন্য, যেটা রিসার্চ এনভায়রনমেন্টের কারণেও হইতে পারে অথবা রিসার্চারের কারণেও হইতে পারে। এই মেথড গুলো কনসিডার করা হইতো কি হিসেবে? তারা হচ্ছে ওই সাবজেক্টিভিটি বা বায়াসনেসের যে হচ্ছে আনএক্সপেক্টেড যে এন্ট্রেন্স বা প্রবেশ, ওইটাকে রেস্ট্রেন বা বিরত রাখার জন্য, ঠিক আছে? এখন ওই বায়াসনেসের আনব্রিডলড এক্সপ্রেশন ওয়াজ থট টু, সেটা অবশ্যই স্বাভাবিক। বায়াসনেসকে যদি আপনি কন্ট্রোল না করেন, সেটা অবশ্যই আপনার রিসার্চকে করাপ্ট করবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। থ্যাংক ইউ।
ওকে, এবার হচ্ছে আমাদের 7 থেকে 10 এগুলো হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। খেয়াল করেন তাহলে এখানে সেন্টেন্স ইকুইভ্যালেন্স সলভ করতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে পেয়ার আইডেন্টিফাই করা। এখানে পেয়ার কোনটা কোনটা বা কয়টা পেয়ার আছে? omnipresent, ubiquitous, ওমনি প্রেজেন্ট আর হচ্ছে ইউবিকুইটাস, তারপর আরটা হচ্ছে ওই ডিমিনিউটিভ আর মিনিসকিউল। ডিমিনিউটিভ আর হচ্ছে মিনিসকিউল মানে হচ্ছে ভেরি টাইনি বা খুব ক্ষুদ্র, বুঝতে পারছেন? আপনি যখন হচ্ছে পেয়ার আইডেন্টিফাই করে ফেলতে পারবেন তাহলে আপনার অ্যান্সার কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট? অর্ধেক অর্ধেক। 50-50, ঠিক আছে, 50-50। সো এই কাজটা করতে হবে। সো অলদো হচ্ছে কন্ট্রাস্ট, অলদো ব্ল্যাঙ্ক, আমার আইসি হচ্ছে এটা, দ্য রিসার্চার নোটেড দ্যাট দ্য মাইক্রোবস ব্লা ব্লা ব্লা, এখানে যা আছে পুরোটাই ঠিক আছে। তাহলে এটা পড়ে দেখি কি বলতেছে। দ্য রিসার্চার noted that microbes make up far more of the living protoplasm on Earth than all humans. All humans, animals, and plants combined. মানে হচ্ছে microbes have vast majority of living organism on Earth. Microbes তারা মানে অনেক নর্মালি মাইক্রোবস অনেক ক্ষুদ্র হয় তাই না? ক্ষুদ্র হইলেও তাদের লিভিং প্রোটোপ্লাজম হচ্ছে ওই হিউম্যান, অ্যানিমাল বা হচ্ছে প্ল্যান্টস সবার সবাইকে সাথে কম্বাইন করলো তার চাইতে বেশি, বুঝতে পারছেন? তাহলে কোনটা বসাইলে সেন্স মেক করে বলেন তো, কোন শব্দটা বসাইলে, কোন পেয়ারটা বসাইলে? কোন পেয়ারটা বসালে সেন্স মেক করবে? minuscule or diminutive, মিনিসকিউল আর হচ্ছে ডিমিনিউটিভ, ঠিক আছে, যে আসলেই তাই, যে তারা যেহেতু ক্ষুদ্র তাহলে তাদের লিভিং প্রোটোপ্লাজম কম হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু বলতেছে হচ্ছে ওই হিউম্যান, অ্যানিমাল বা হচ্ছে প্ল্যান্ট সবাইকে কম্বাইন করলেও তাদের চাইতে হচ্ছে তাদের লিভিং প্রোটোপ্লাজমটা বেশি, যদিও তারা ক্ষুদ্র। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ওই ডিমিনিউটিভ আর হচ্ছে মিনিসকিউল। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমাদের পরবর্তী সেন্টেন্স ইকুইভ্যালেন্সে আসি, দেখেন ইন, আচ্ছা আগে পেয়ার, পেয়ার গুলো বলেন তো। utilitarian, functional, একটু আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, রাইট? তারপর একটা হচ্ছে ডেকোরেটিভ এন্ড হচ্ছে অর্নামেন্টাল, ঠিক আছে। decorate, ওকে, তাহলে ইন ইনুইট কালচার, ওকে ফাইন, এটা আপনার না জানলেও চলবে, এটা কি? elaborate carving, elaborate carving has often been used to enhance blank objects such as support না contrast, such as support নাকি contrast? সাপোর্ট, তারপর হচ্ছে সাচ অ্যাজ বা লাইক, এগুলো দিয়ে আমরা এক্সাম্পল ড্র করি না, যে আমার আগে যেটা আছে ঠিক আছে ওটার একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারছেন? সাপোর্ট, তাহলে elaborate carving has often been used to enhance blank object। ব্ল্যাঙ্কে কি বাড়ায়, যে ইউটিলিটেরিয়ান অবজেক্ট নাকি ফাংশনাল অবজেক্ট নাকি ওই ডেকোরেটিভ বা অর্নামেন্টাল অবজেক্ট, উই ডোন্ট নো, সাচ এস harpoon heads and other tools, বুঝতে পারছেন? কোনটা হবে তাহলে অ্যান্সার? decorative, নো, ডেকোরেটিভ না, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে হারপন হেডস এন্ড আদার টুলস। এটা জাস্ট আপনি একটু টেকনিক্যালি হচ্ছে আইডেন্টিফাই করে নিতে হবে, বুঝতে পারছেন? কারণ হচ্ছে এটা পরে অনেকটা বুঝতে না পারাটাও স্বাভাবিক, ঠিক আছে। হারপন হেডস এন্ড আদার টুলস, এটা আসলে এখন দেখেন elaborate carving has often been used to enhance, elaborate carving এই কারণেই করা হয় ঠিক আছে, যাতে এটার ফাংশনালিটি বা ইউটিলিটিটাকে যাতে বাড়ানো যায়, বুঝতে পারছেন ভাই? আপনাদের কথাগুলো ছোট 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 আসতেছে। elaborate carving has often been কাইন্ডলি একটু যদি বলবেন, শুনতে পাচ্ছি পাচ্ছি না। elaborate carving has often been আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেনে আসি তাহলে। দেখেন কি বলতেছে, BF's reputation is so much
one of appearing scientific investigation with common sense empiricism that is somewhat startling to realize how blank the great experiments mentoring truly was. খুব ইজিলি জাস্ট পড়তে পড়তে আপনার যতটুকু সময় লাগবে এর মধ্যেই কিন্তু আপনি এটা চাইলে সলভ করতে পারবেন। দুটো জিনিস আপনাকে জানতে হবে। স্টার্টলিং মানে কি এখানে? স্টার্টলিং মানে হচ্ছে সারপ্রাইজিং, ঠিক আছে? এটা সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সারপ্রাইজিং হচ্ছে কন্ট্রাস্ট। তাহলে খেয়াল করেন এই যে বিএফ বা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের যে রেপুটেশন, তার রেপুটেশনটা আসলে কোত্থেকে আসতেছে? রেপুটেশনটা আসতেছে মূলত হচ্ছে কমন সেন্স এম্পিরিসিজম। এম্পিরিসিজম মানে হচ্ছে আপনি কোন একটা থিওরি বা কোন একটা নোশন বা কোন একটা আইডিয়া বা কনসেপ্ট যেটাই দিচ্ছেন, ঠিক আছে, ওটা জাস্ট আপনার অনুমান নির্ভর না, ঠিক আছে, যেটা আপনি চিন্তা ভাবনা করে দিচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে এখানে রেপুটেশন, তার যে ফেমটা হচ্ছে সে যখনই কোনো একটা থিওরি দেয় সেটা একদম এক্সপেরিমেন্ট করে তারপর বলে। রেপুটেশন কামস ফ্রম এক্সপেরিমেন্ট, সেটা আমরা বলতে পারি, কামস ফ্রম এক্সপেরিমেন্ট। তাহলে দ্যাট ইট ইজ সামহোয়াট স্টার্টলিং। তাহলে মানুষ সারপ্রাইজ কেন হচ্ছে যে একটার মানুষের রেপুটেশন হচ্ছে সে যখন কোনো একটা থিওরি দেয়, সে এক্সপেরিমেন্ট করে দেয়, তাহলে মানুষ কখন সারপ্রাইজিং হয়ে যাবে? যখন সে কোনো একটা হাইপোথিসিস দিবে, হাইপোথিসিস বা গেস ওয়ার্ক, ঠিক আছে, অনুমান ভিত্তিক কোনো কিছু বলবে, ঠিক আছে, তাহলে মানুষ হঠাৎ অবাক হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে? কোন পেয়ারটা হবে অ্যান্সার? কনজেকচুরাল, আর হচ্ছে স্পেকুলেটিভ, স্পেকিউলেটিভ। স্পেকিউলেটিভ, ঠিক আছে। এখানে আরো একটা পেয়ার আছে, রিজনেবল, জুডিশিয়াস। এখানে আছে হচ্ছে রিজনেবল এবং হচ্ছে জুডিশিয়াস, ঠিক আছে, রিজনেবল এবং হচ্ছে জুডিশিয়াস। ওকে, আশা করি বসা গেছে। এবার এখানে আসি। সো আগে এখানে পেয়ার গুলো বলেন তো, পেয়ার কোনটা কোনটা? রিমোটনেস, আইসোলেশন। একটা হচ্ছে রিমোটনেস আর রিমোটনেস আর আইসোলেশন। আইসোলেশন। আরেকটা কুইয়াসেন্স। কুইয়াসেন্স আর হচ্ছে calm, মানে হচ্ছে শান্ত বা নিশ্চল, ঠিক আছে, বা স্ট্যাটিক বা স্টেসিস, বুঝতে পারছেন? তাহলে কি বলতেছে দেখেন, হ্যাঁ, সায়েন্টিস্ট রিপোর্টেড লাস্ট মান্থ on a sign of relative solar blank. Okay, fine. The solar wind, a rush of charged particle continually spewed from the sun at a million miles an hour. তাহলে দেখেন তো একটা জিনিস বুদ্ধি করে, সেটা হচ্ছে যে এই অংশটা এখান থেকে শুরু করে এই অংশটা, এটা কার কার ক্লস এবং কি ক্লস? এটা ক্লস তো না, এটা ফ্রেজে সোলার আছে, উইন্ড। অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ কার সোলার উইন্ডের, রাইট? মানে এই হ্যাঁ, কমার মধ্যে সোলার উইন্ড সম্পর্কে বলতেছে, সেটা আমার দরকার নেই, বুঝতে পারছেন? সোলার উইন্ড জিনিসটা কি এটা আমার না জানলেও চলবে, এটা বাদ। আমি জাস্ট আমার আইসি তে ফোকাস করি। দ্য সোলার উইন্ড হ্যাড ডিমিনিশড টু ইটস লোয়েস্ট লেভেল ইন 50 ইয়ার্স। তাহলে সোলার উইন্ড, বাতাসের যে গতি, এটা বাড়লো নাকি কমলো? কমলো। কমলো। তাহলে রিলেটিভ সোলার কি হবে? একটু পিচফুল হয়ে যাবে না? তাহলে আমার অ্যান্সার কোনটা ভাই? কুইসেন্স কাম। কোয়েসেন্স আর খাও, বোঝা গেছে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী সেকশনে যাই নাকি? ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে সেকশন 22 প্রথম 6টা টেক্সট কম্প্রেশন এবং পরবর্তী 4টা সেন্টেন্স ইকুইভ্যালেন্স একদম থরো অ্যানালাইসিস করে দেখব। সো প্রথম কোশ্চেনটা কি বলতেছে খেয়াল করেন যে মোটিভেশন ইজ দ্য হার্ডেস্ট অফ অল ম্যানেজারিয়াল টাস্ক। তাহলে
সকল ম্যানেজারিয়াল টাস্কের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট কোনটা? মোটিভেশন। মোটিভেশন হচ্ছে ডিফিকাল্ট ওয়ার্ক আমরা বলতে পারি, ডিফিকাল্ট ওয়ার্ক। আমি ফ্রেজিং করে জিনিসগুলোকে যতটুকু হচ্ছে প্রিসাইজ করা যায় বা যতটুকু ইজি করা যায়। তাহলে মোটিভেশন ইজ দ্য হার্ডেস্ট অফ অল ম্যানেজারিয়াল টাস্ক। ইট ইজ ব্ল্যাঙ্ক টু এক্সপেক্ট এ সিঙ্গেল মেমো, নো ম্যাটার হাউ ওয়েল ক্রাফটেড, টু হ্যাভ মাচ এফেক্ট অন দ্য স্টাফস অ্যাটিটিউড। আচ্ছা, পুরোটাই হচ্ছে এখানে মাঝখানে কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড বা ফ্রেজ কিছুই নেই, এটা একদম সেম ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? একদমই হচ্ছে সেম ডিরেকশনে যাচ্ছে। তাহলে দেখেন যে মোটিভেশন হচ্ছে সকল ম্যানেজারিয়াল টাস্ক গুলোর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট। ওকে ফাইন। নো ম্যাটার হাউ ওয়েল ক্রাফটেড, এটা কতটুকু ওয়েল ক্রাফটেড বা কতটুকু ডেকোরেটিভ এটা একেবারে ম্যাটার করতেছে না। এটার ওই স্টাফসের অ্যাটিটিউডের উপরে বা অ্যাটিটিউডের উপরে এটার একটা অনেক বেশি ইফেক্ট আছে। তাহলে মোটিভেশনটা যেহেতু একটা কি বলে ডিফিকাল্ট টাস্ক, বুঝতে পারছেন? এটা ডিফিকাল্ট টাস্ক। এটাকে যদি আপনি একটা সিঙ্গেল মেমোতে আশা করেন, এটা কি রিয়েলিস্টিক হবে না আনরিয়েলিস্টিক হবে? আনরিয়েলিস্টিক। আনরিয়েলিস্টিক, ঠিক আছে? তাহলে আমাদের ব্ল্যাঙ্কের শব্দটা বসবে হচ্ছে আনরিয়েলিস্টিক। সো এখানে কোন শব্দটার মিনিং আনরিয়েলিস্টিক? ফেন্সিফুল। ফেন্সিফুল, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আনসার। ইঞ্জিনিয়াস মানে হচ্ছে চালাক চতুর, আর রিজনেবল মানে হচ্ছে যৌক্তিক বা লজিক্যাল। স্ক্রুপুলাস শব্দের অর্থ হচ্ছে আপনার ভেরি কেয়ারফুল বলতে পারেন, ঠিক আছে? অত্যন্ত সতর্ক অর্থে ভেরি কেয়ারফুল, বা হচ্ছে আরো বলতে পারেন অনেস্ট বা হচ্ছে এথিক্যাল, ঠিক আছে? অনেস্ট বা এথিক্যাল। অনেক সময় পেপার পত্রিকায় দেখবেন হচ্ছে অসাধু ব্যবসায়ী অর্থে আপনার অনস্ক্রুপুলাস বিজনেসম্যান বলা হয়, রাইট? রেডিক্যাল মানে কি? রেডিক্যাল বা রেডিকালিজম মানে কি? খুবই আর কি মানে কি বলে, রেডিক্যাল চেঞ্জ। রেডিক্যাল চেঞ্জ মানে হচ্ছে অনেক লিবারেল টাইপের, ঠিক আছে? মানে আমরা বলতে পারি হচ্ছে এ পারসন সাপোর্টস রেভলিউশনারি চেঞ্জ, বুঝতে পারছেন? যারা পরিবর্তন চায়, যারা হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতে পারে আর কি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। ওকে। সো এবার পরবর্তী কোশ্চেনে আসি, কি বলতেছে? মেনি রিডার্স টুডে, আচ্ছা, টুডে কনসিডার the moral sentiment expressed in the ancient writers were to be quite happy. And in the 17th century, তাহলে এখানে আজকের কথা বলতেছে আবার এখানে আগের কথা বলতেছে। দিস ইজ টাইম কন্ট্রাস্ট, রাইট? হ্যাঁ। টাইম কন্ট্রাস্ট। তাহলে ভালো করে দেখেন কি বলতেছে। মেনি পিপল today consider the moral sentiment expressed in the ancient writers work। এনশিয়েন্ট বা প্রাচীন রাইটার যারা ছিল, আহ তাদের ওইখানে যে মোরাল সেন্টিমেন্ট তারা যেটা এক্সপ্রেস করতো আর কি, খুবই কোয়াইট ভ্যাপিড। ভ্যাপিড মানে কি? মানে যেটার মধ্যে কোনো রস টস নাই বা আনইন্টারেস্টিং টাইপ, ঠিক আছে? বুঝতে পারছেন? ডাল। ডাল, বোরিং। একদম এক্স্যাক্টলি, একদম ডাল, একদম ডাল, ঠিক আছে? ডাল। And in the 17th century they were similarly সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট। তাহলে আজকেও যা, আগেও সেটা তাই ছিল, তাহলে এখানেও সেম ওয়ার্ডটাই বসবে, ভ্যাপিড। বুঝতে পারছেন ভাই বিষয়টা? হ্যাঁ। তাহলে কোন শব্দটার মিনিং ভ্যাপিড? জেসুন। জেজুং। ভেরি গুড, ভেরি গুড। ভাই কি আপনারা কি ওয়ার্ড গুলো পড়তেছেন না, বা আপনি পড়ছেন মনে হয় ওয়ার্ড নাকি? ওয়ার্ডই পড়ছি। ভেরি গুড, ভেরি গুড। এই ওয়ার্ডটা মানে আপনি জাস্ট হচ্ছে ওয়ার্ড যদি না জানেন, আপনি যতই সেন্টেন্স স্ট্রাকচার স্ট্র্যাটেজিস যাই জানেন, ওয়ার্ড যদি আপনি না জানেন, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে অনেক বেশি হচ্ছে কি করবে, ফেভার করবে। যাই হোক, ডিডাকটিভ মানে হচ্ছে ইনস্ট্রাকটিভ, ডগমেটিক মানে হচ্ছে কনজারভেটিভ, টেন্ডেন্সিয়াস মানে হচ্ছে অনেকটা পার্টিজান টাইপ, কোনো কিছুর প্রতি একটা প্রবণতা বেশি থাকা, আর্কেন মানে হচ্ছে মিস্টেরিয়াস।
এখন এই কোশ্চেন, এই টেক্সট কম্প্রেশনটার বিষয়ে আরো কিছু বলার আছে। ওকে, সো খেয়াল করেন, এখানে বলতেছে যে ম্যানি রিডার্স টুডে, এবং আজকে আর 17th সেঞ্চুরির কথা বলা হচ্ছে। এখন এখানে যদি এন্ড না থেকে বার্ড থাকতো, এখানে যদি এন্ড না থেকে বার্ড থাকতো, এবং এখানে যদি সিমিলারলি শব্দটা না থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু আইডিয়াটা চেঞ্জ হয়ে যেত, বুঝতে পারছেন? উল্টা হয়ে যেত। Many readers today consider the moral sentiment expressed in the ancient writers' work to be vapid, but in the 17th century they were regarded as আমরা বলতে পারি ইন্টারেস্টিং, বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে যদি ক্লিয়ার। এন্ডের জায়গায় বার্ড থাকতো এবং এখানে যদি সিমিলারলি শব্দটা না থাকতো, তাহলে আইডিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ওকে, থ্যাংক ইউ। পরের কোশ্চেনে আসে, কি বলতেছে দেখেন। আহ The author argued that the field of sociology has been overly blank. Okay, এখন দেখেন, অথর আর্গিউ করেছিল দ্যাট যে দ্য ফিল্ড অফ সোশিওলজি হ্যাজ বিন ওভারলি, এটা কি, ন্যারো ইন স্কোপ, সাসেপ্টেবল টু ফ্যাক্টস। ফ্যাক্টস মানে হচ্ছে ওই কারণ ফ্যাশনেবল টাইপ, ঠিক আছে, ইজিলি ইনফ্লুয়েন্সড বাই ট্রেন্ডস বা ফ্যাশন, মানে হচ্ছে ওই কিছু কিছু মানুষ আছে দেখবেন যে নতুন যে ট্রেন্ড আছে ওইটাকে খুব বেশি একসেপ্ট করে নেই, খুব দ্রুত। আবার একটা মানুষ, কিছু কিছু মানুষ আছে দেখবেন সারা জীবন একই সিস্টেমের মধ্যে দিয়ে চলে, বুঝতে পারছেন? সো ফ্যাটস মানে সাসেপ্টেবল টু ফ্যাটস মানে হচ্ছে ইজিলি ইনফ্লুয়েন্সড বাই ট্রেন্ডস বা ফ্যাশন বা সামথিং লাইক দ্যাট। এম্পিরিসিজম মানে তো অলরেডি আমরা জানি। অ্যাভার্স মানে হচ্ছে অনীহা, যে কেউ হচ্ছে কোন একটা থিওরি দেওয়ার আগে এক্সপেরিমেন্ট করতে রাজি না, বা এক্সপেরিমেন্ট করার প্রতি একটা অনীহা কাজ করে। সো যাই হোক, দ্য অথর আর্গিউ দ্যাট দ্য ফিল্ড অফ সোশিওলজি হ্যাজ বিন ওভারলি ব্ল্যাঙ্ক। কি হবে সেটা তো আমরা বলতে পারতেছি না। পার্টলি বিকজ, সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? বিকজ সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। Support. Okay. Because for many scholars, the ages of social universe are defined by national border. আচ্ছা, তাহলে বেশিরভাগ স্কলারদের জন্য the ages of, এজেস মানে হচ্ছে কিনারা, ঠিক আছে? তাহলে দেখেন, যেমন একটা বৃত্ত যদি আপনি কল্পনা করেন, বৃত্তের কিনারা হচ্ছে এইটা, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে দেখেন, ফর মেনি স্কলার দ্য এজেস অফ সোশ্যাল ইউনিভার্স আর ডিফাইন্ড বাই ন্যাশনাল বর্ডার। তারা হচ্ছে মানে একদম ওই ন্যাশনাল বর্ডারের ভিতরে আছে, ঠিক আছে, এর বাইরে তারা কি করে না, চিন্তা ভাবনা করে না, বা এর বাইরে চায় না। তাহলে দ্য ফিল্ড অফ সোশ্যোলজি হ্যাজ বিন ওভারলি, কি হবে, হ্যাজ বিন আমরা বলতে পারি হচ্ছে লিমিটেড, রাইট? অ্যান্সার কোনটা হবে ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য? ন্যারো ইন স্কোপ। সো দিস ইজ আওয়ার ডিজায়ার্ড অ্যান্সার। ওকে, ফাইন। এরপরে যাই, কি বলতেছে দেখেন। ইন দিস এরা অফ ইনক্রিজিং গ্লোবালাইজেশন, আচ্ছা দেখেন, হাউএভার শব্দটা বা এই কনজাংটিভ অ্যাডভার্বটা চাইলে ফুল স্টপের পরেও বসানো যেত, আবার হচ্ছে সাবজেক্টের পরেও বসানো যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা শিখে আসছি, আমি সেন্টেন্স স্ট্রাকচারের আমি বলছিলাম। সো ইন দিস এরা অফ ইনক্রিজিং গ্লোবালাইজেশন, sociology is presented with a historically distinct opportunity to transcend মানে ছাড়িয়ে যাওয়া বা হচ্ছে সারপাস। এই যে গ্লোবালাইজেশনের যুগে ছাড়িয়ে যেতে হবে কি, ইটস বলতে সোশ্যোলজির ফরমার ব্ল্যাঙ্ক, ফরমার বলতে কি, ফরমার ব্ল্যাঙ্ক বলতে কি বোঝানো হচ্ছে, তার আগের যে হচ্ছে ওই যে লিমিটেশন, ওইটাকে ছাড়াই যেতে হবে, বুঝতে পারছেন? আপনারা কি বিষয়টা বোঝা গেছে, মানে বুঝতে পারছেন? যেটা হাউএভার দ্য কন্ট্রাস্ট, রাইট? সো আমার ওই আগের আইডিয়ার সাথে পরের আইডিয়া অবশ্যই কন্ট্রাস্ট করতে হবে। ক্লিয়ার ভাই বিষয়টা? আচ্ছা, তাহলে ক্লাস ফার্স্ট ব্ল্যাঙ্কের জন্য আমার শব্দটা হচ্ছে আপনার লিমিটেড। এখানে হচ্ছে আবার হাউএভার হচ্ছে কন্ট্রাস্ট। সো
এই গ্লোবালাইজেশনের যুগে আমাকে ছাড়িয়ে যেতে হবে, ট্রান্সেন্ড ইটস ইটস ফরমার ওই লিমিটেশন। তাহলে অ্যান্সার কোনটা হবে সেকেন্ড ব্ল্যাঙ্কে? প্যারোকিয়ালিজম। প্যারোকিয়ালিজম, ঠিক আছে। সো ইউটিলিটেরিয়ান থেকে এই শব্দটা আসছে, হিস্টোরিসিজম এটা আমরা জানি। ওকে, পরের কোশ্চেনে আসি। কি বলতেছে খেয়াল করেন। দ্য অথর অফ দিস ট্রাভেল গাইড blank to show his readers Cairo as it really is। তাহলে ওই ট্রাভেল গাইডের যে রাইট অথর ছিলেন, মানে যিনি সেটা লিখেছিলেন, উনি যেহেতু উনি কোন একটা ট্রাভেল গাইড লিখছেন, অবশ্যই এটা কোনো না কোনো রিডার তো থাকবেই। সো দ্য অথর অফ দিস ট্রাভেল গাইড ব্ল্যাঙ্ক টু শো হিজ রিডার্স, উনি চেয়েছিলেন যে আপনার কায়রো আসলে যেমন তেমন করে দেখাইতেন, কিন্তু বাট হিজ ইনফরমেশন ইজ নট রিলায়েবল। বুঝতে পারছেন? এটা উনি চেয়েছিলেন যে কায়রো আসলে যেমন আমি ওইভাবেই দেখাবো, বাট তার ইনফরমেশনটা রিলায়েবল না। ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছে, ঠিক আছে, হিজ জিওগ্রাফি ইজ ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন কমা সাপোর্ট নাকি কন্ট্রাস্ট? সাপোর্ট। সাপোর্ট, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে আমরা এখান থেকে পড়লেই বুঝতে পারবো যে আমাদের সেকেন্ড ব্ল্যাঙ্কে কি বসবে। ওয়ান তাহলে ওয়াকিং ট্যুর ট্যুর কভারিং। কভারিং এরিয়াস অফ দ্য সিটি দ্যাট আর 20 মাইলস অ্যাপার্ট। বুঝতে পারছেন যে একটা ওয়াকিং ট্যুর হচ্ছে মানে অলমোস্ট 20 মাইল দূরে। বুঝতে পারছেন? তাহলে দেখেন শব্দগুলো যদি দেখি, এরুডাইট মানে সেটা জ্ঞানী গুণী প্রকৃতি, রাইট? এটাকে রিলিভেন্ট নাকি রিলিভেন্ট আমার এটার সাথে? ইরিলিভেন্ট, বা, ঠিক আছে। ইরেটিক হবে না এক্সটেন্সিভ হবে অ্যান্সার? এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ মনে হইতে পারে আসলে, যে দেখে মনে হচ্ছে যে ওই ওয়ান ওয়াকিং ট্যুর কভারিং এরিয়াস অফ দ্য সিটি দ্যাট আর 20 মাইলস অ্যাপার্ট। আসলে বিষয়টা এরকম না, ঠিক আছে। এখানে ইরেটিক মানে হচ্ছে ওই এদিক সেদিক ইতস্তত ভ্রমণ করা। বুঝতে পারছেন? এক্সটেন্সিভ মানে হচ্ছে অনেক বেশি ব্যাপক, ঠিক আছে না, অনেকটা পজিটিভ ভাইব আছে কিন্তু, তাই না ভাই বিষয়টা? কিন্তু আমাকে যে বলে দিচ্ছে তার ইনফরমেশন গুলো আসলে রিলায়েবল না, এবং এই যে রিলায়েবল না ওইটার পক্ষে আমাকে কি দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে। দেখেন এখানে একটা কোলন আছে, ভালো করে যদি খেয়াল করেন, খেয়াল করছেন? হ্যাঁ। এখানে কিন্তু একটা কোলন আছে। ওকে, তাহলে রিডিউস করে দিই। আচ্ছা, তাহলে এখানে বসবে ইরেটিক। তাহলে দেখেন দ্য অথর অফ দিস ট্রাভেল গাইড ক্লেইমস বা ওয়ান্টস, ঠিক আছে, ক্লেইমস অথবা ওয়ান্টস টু শো হিজ রিডার কায়রো অ্যাজ ইট রিয়েলি ইজ। তাহলে কোন শব্দটা আসলে ক্লেমের সাথে যায় এখানে? আচ্ছা, ডিজাইন তো হবে না। ফরবিয়ার মানে হচ্ছে ওই ধৈর্য সহকারে কোনো কিছু থেকে বিরত থাকে, এটাও হবে না। পারপোর্টস মানে হচ্ছে কোনো কিছু ক্লেম করা অথবা ঘোষণা করা। টু ক্লেম অর প্রফেস মানে ঘোষণা করা। তবে ওফেন উইদাউট প্রুফ, ওফেন উইদাউট প্রুফ মানে আপনি কোনো কিছু ক্লেম করছেন বা হচ্ছে ঘোষণা করছেন কোনো ধরনের প্রুফ ছাড়া। বুঝতে পারছেন ভাই বিষয়টা? কারণ হচ্ছে সে ক্লেম করছিল কি যে সে ক্লেম করছিল যে কায়রো আসলে যেমনটা সে ওইভাবেই দেখাইছে বা শো করছে বা ইলাস্ট্রেট করছে বা ডেমনস্ট্রেট করছে, বাট তার ইনফরমেশন তো রিলায়েবল ছিল না। ওইটার জন্য আমাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। বুঝলাম জিনিসটা? ওকে, এবার হচ্ছে এই যে ট্রিপল ব্ল্যাঙ্ক, বেশ বেশ অনেকটাই বড়, পড়ে দেখি একটু। খেয়াল করেন, বিহেভিয়ারাল ইকোনমিস্ট হ্যাভ কাম টু বিলিভ দ্যাট
এ ব্ল্যাঙ্ক অফ চয়েসেস, এখন মানে অনেকগুলো চয়েস বা অপশনের কথা বলতেছে, বা এ ব্ল্যাঙ্ক অফ অপশনস বলতে পারি চয়েসের জায়গায়, ক্যান বি প্যারালাইজিং অ্যাজ অ্যাজ পয়েন্টেড আউট। এখন এইটা উচ্চারণ করতে গিয়ে আমি অবশ্যই সময় নষ্ট করবো না। অ্যাজ পয়েন্টেড আউট ইন দ্য রিসেন্ট বুক, বইটার নাম হচ্ছে দ্য প্যারাডক্স অফ চয়েস। প্রথম লাইনটা একবার পড়েন তো দেখি। Studies of retirement plans show that the more investment choices a plan offers, the less likely people are to participate in it. তাহলে বিহেভিয়ারাল ইকোনমিস্ট হ্যাভ কাম টু বিলিভ দ্যাট এ ব্ল্যাঙ্ক অফ চয়েসেস ক্যান বি প্যারালাইজিং অ্যাজ, যেহেতু এটা মানে এ ব্ল্যাঙ্ক অফ চয়েসেস, এখন সারফেট মানে হচ্ছে অনেক বেশি, রিডাকশন মানে হচ্ছে কোনো কিছু কমে যাওয়া বা কমার যে প্রক্রিয়া, স্টেবিলাইজেশন মানে হচ্ছে কোনো কিছু স্থির থাকে, ঠিক আছে। এখন চয়েসেস এর বা অপশন ক্যান বি প্যারালাইজিং হইতে পারে কেন, কথাটা কে বলছে? বলছে যে এস এস পয়েন্টেড আউট তার রিসেন্ট বইয়ে দ্য প্যারাডক্স অফ চয়েস। এখন এখান থেকে কোনটা হবে এটা কিন্তু আমরা বলতে পারতেছি না, ঠিক আছে, আমাদের পড়ে দেখতে হবে। দেখেন এরপরে কি বলতেছে, স্টাডিজ অফ রিটায়ারমেন্ট প্ল্যানস, স্টাডিজ অফ রিটায়ারমেন্ট প্ল্যান, খেয়াল করো রিটায়ারমেন্ট প্ল্যান মানে আপনি আপনার রিটায়ারমেন্টের পরে কি করবেন, রিটায়ারমেন্টের পরে আপনার কাছে যে টাকা পয়সা গুলো থাকবে ওইটা দিয়ে আপনি আসলে কি করবেন। স্টাডিজ অফ রিটায়ারমেন্ট প্ল্যান শো দ্যাট the more investment choices a plan offers, the less likely people are to participate in it. Comparative structure দেখেন, the more investment choices a plan offer, একটা প্ল্যান যত বেশি যত অফার প্ল্যান অফার করবে, মানুষ এখানে পার্টিসিপেট করতে কম আগ্রহ দেখাবে। বুঝতে পারছেন বিষয়টা ভাই? তাহলে আমাদের রিজনিং কি বলে, যে আপনাকে অনেকগুলো প্ল্যান দেওয়া হচ্ছে, ঠিক আছে, দ্যাট মিনস ফ্লেক্সিবিলিটি আছে, রাইট? এই ফ্লেক্সিবিলিটি মানুষকে পছন্দ করতেছে নাকি করতেছে? করতেছে না। করতেছে। পরে কিন্তু ওই কথাটাই বলে দিছে, আমি জাস্ট মাত্রই দেখলাম যে ইট মে ফলো দেন এ ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি ইন সার্টেন প্ল্যানস মে অ্যাকচুয়ালি বি গুড অর ব্যাড, বলেন তো। ব্যাড। ব্যাড কি ব্যাপার হলো? ব্যাড। বলছে গুড অর ব্যাড, আবার পরে দেখেন, ইট মে ফলো দেন a lack of flexibility in certain plan may actually be good or bad. ব্যাড। গুড হওয়ার কথা না। এখানে কি বলতেছে, studies of retirement plans shows that the more investment choices a plan offer, the less likely people are to participate in it. যে একটা একটা প্ল্যান অফার যত বেশি প্ল্যান দিচ্ছে, মানুষ ইনভেস্টমেন্ট করতে তত বেশি অনীহা দেখাচ্ছে। বা আপনাকে অনেকগুলো, একটা প্ল্যান অনেকগুলো অফার দিচ্ছে, বা একটা অফার অনেকগুলো প্ল্যান দিচ্ছে, সো আপনাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, কিন্তু এখানে বলে দিচ্ছে দ্য লেস লাইকলি পিপল আর টু পার্টিসিপেট ইন ইট, কিন্তু মানুষ আগ্রহ কম দেখাচ্ছে। তাহলে এই ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি গুড অর ব্যাড? ব্যাড হওয়ার কথা না। আবার দেখি, হ্যাঁ, একটা প্ল্যান যত ইনভেস্টমেন্ট চয়েস দিচ্ছে, পিপল তত অনাগ্রহ দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি গুড নাকি ব্যাড? আচ্ছা, ল্যাক অফ। ল্যাক অফ মানে ঘাটতি, তাই না, বা কম। বলছে স্টাডিজ অফ রিটায়ারমেন্ট প্ল্যানস শো দ্যাট দ্য মোর ইনভেস্টমেন্ট চয়েসেস এ প্ল্যান চয়েস অফার, যত কম হবে সেটাই ভালো, তখন সেটাই ভালো। মানুষ তাহলে বেশি পার্টিসিপেট করবে। তাহলে এ ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি অ্যাকচুয়ালি বি এ গুড, রাইট? হুম। তাহলে সেকেন্ড ব্ল্যাঙ্কে কোন শব্দটা বসবে? মানে গুডের সাথে কাছাকাছি কোন শব্দটা যাচ্ছে? ভার্চু। ভার্চু, ঠিক আছে, গুডের সাথে কাছাকাছি হচ্ছে ভার্চু, ঠিক আছে। কোনানগ্রাম মানে হচ্ছে ধাঁধা, হচ্ছে মেজ বলতে পারেন। রিভিলেশন হচ্ছে ওই সম্ভবত রিভিলের নাউন ফর্ম, যাই হোক সমস্যা নেই। ওকে, তাহলে পিপল রিজনেবলি
যৌক্তিকভাবে পিপল রিজনেবলি ব্ল্যাঙ্ক সাম অ্যাডভান্টেজ ইন এক্সচেঞ্জ ফর পিস অফ মাইন্ড, যে আমার যে মনস্তাত্ত্বিক শান্তির জন্য মানুষ মাঝে মাঝে কিছু অ্যাডভান্টেজেস বা কিছু ভার্চু বা কিছু ফ্লেক্সিবিলিটি কি করে দেয়, বাদ দিয়ে দেয়, বা আমরা বলতে পারি গিভ আপ করে ফেলে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? মানে ঘটনাটা অনেকটা হচ্ছে এরকম যে, ধরেন আমি আপনাকে, আপনার রিটায়ারমেন্টের পরে আপনার কাছে 2 কোটি টাকা আছে, 2 crore টাকা আছে আপনার কাছে, আমি আপনাকে বলতেছি যে হচ্ছে ভাই এই প্ল্যান আছে, এত এইটা আপনার টাকা দিয়ে আপনি এটা এটা করতে পারেন। এখন আপনি চিন্তা করলেন আমি সারা জীবন হচ্ছে কষ্ট করলাম, এখন যদি আবার আবার এই টাকা দিয়ে বিজনেসে চলে যায় তাহলে তো আমি মানসিক শান্তি পাবো না। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে ভাই আমার এত প্ল্যানের দরকার নাই, আমি জাস্ট আমার টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখা দিই, প্রতি মাসে যে টাকা আসবে ওটা দিয়ে আমার হয়ে যাবে, বাট আমি মানসিক শান্তি চাই। বিষয়টা হচ্ছে এখানে এইটা, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। তাহলে এখানে থার্ড ব্ল্যাঙ্কের জন্য গিভ আপ কোন শব্দটা মিন করে? কোনো কিছু ছেড়ে দেওয়া বা বাদ দিয়ে দেওয়া। ফরগো, ঠিক আছে। ফোরস্টল মানে হচ্ছে কোনো কিছু প্রিভেন্ট করা, আগে থেকে ভবিষ্যৎবাণী করার মাধ্যমে। আর ফোর্সি মানে কোনো কিছু আগে থেকে দেখা। এবার ফার্স্ট ব্ল্যাঙ্কে আসি। তাহলে বিহেভিয়ারাল ইকোনমিস্ট হ্যাভ কাম টু বিলিভ দ্যাট এ ব্ল্যাঙ্ক অফ চয়েসেস, অপশন তাহলে কেমন হবে বলেন তো অপশনস গুলো? অপশন অপশন কি হইলে সেটা প্যারালাইজিং হবে? সারফেট, রিডাকশন, স্টেবিলাইজেশন। সারফেট হলে। সারফেট হলে, এক্সেসিভ হইলে, রাইট? আমরা তো সেটা চাচ্ছি না, তাই না? হ্যাঁ। আমরা সেটা চাচ্ছি না। বোঝা গেছে? হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে, এবার এখানে আসি। অলদো সাপোর্ট নাই, কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট। তাহলে অলদো political events in different countries were not blank in the 19th century, বুঝলাম। তাহলে দেখেন যে although political events in different countries were not blank in the 19th century, এটা কি আনকানেক্টেড হবে না ট্রিভিয়াল হবে না সিমালটেনিয়াস হবে, উই ডোন্ট নো, আমাদের পরে দেখতে হবে। তাহলে দেখেন দেয়ার ইন্টার রিলেশনশিপ। আচ্ছা, এতটুকুর এই এই শব্দটা দিয়ে কিন্তু আমি ফার্স্ট ব্ল্যাঙ্ক প্রেস করতে পারি, বুঝতে পারছেন? দেয়ার দেয়ার বলতে কাদের কথা বলা হচ্ছে? পলিটিক্যাল ইভেন্টদের মধ্যে তো আর ইন্টার রিলেশনশিপ থাকতে পারে না, তাই না? ডিফারেন্ট কান্ট্রি গুলোর মধ্যে থাকতে পারে, তাই না? তাহলে অল দ্য পলিটিক্যাল ইভেন্টস ইন ডিফারেন্ট কান্ট্রিজ ওয়ার নট ব্ল্যাঙ্ক ইন দ্য ইন দ্য 19th সেঞ্চুরি, দেয়ার ইন্টার রিলেশনশিপ, দ্যাট মিনস তাদের মধ্যে সম্পর্ক ছিল, রাইট? ইন্টার রিলেশনশিপ কেমন কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট, এটা পরের বিষয়, এটা পরে দেখতেছি। ইন্টার রিলেশনশিপ তো ছিল, দ্যাট মিনস দে ওয়ার দে ওয়ার কানেক্টেড, রাইট? বলতে পারি এটা, দে ওয়ার কানেক্টেড। তাহলে ফার্স্ট ব্ল্যাঙ্কে কোন শব্দটা বসবে? হুম, হ্যামিল্টনিয়াস কেন বসবে? আমি বললাম না যে although political events in different countries were not blank in the 19th century, their interrelationship was blank compared to the present. That means interrelationship কথাটা যেহেতু আসছে, that means they were connected. So এখানে আমার বসবো হচ্ছে কানেক্টেড, বুঝতে পারছেন? সমস্যা হচ্ছে কোথায়? সামনে তো একটা নট আছে, রাইট? তাহলে আমাকে নিতে হবে আনকানেক্টেড। ওই আন আর নট যদি আপনি কেটে দেন তাহলে ঘটনা হচ্ছে কানেক্টেড, রাইট? সরি, আমার একটু ডিস্টার্ব করতেছে। ভাই বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, থ্যাংক ইউ। আনকানেক্টেড, ওকে। সো আমাদের ফার্স্ট ব্ল্যাঙ্কের অ্যান্সার হচ্ছে আনকানেক্টেড। এরপরে দেয়ার ইন্টার রিলেশনশিপ ওয়াজ ব্ল্যাঙ্ক কম্পেয়ার টু দ্য প্রেজেন্ট। এরপরে পড়ে দেখি, হোয়েন মানে বর্তমানের কথা বলা হচ্ছে, হোয়েন ইন্টারডিপেন্ডেন্স হ্যাজ বিকাম ফার গ্রেটার। হ্যাঁ, বর্তমানে তো ওইটাই। এখন কি কেউ বা কোনো একটা দেশকে একা একা কি চলতে পারে?
আমাদের প্রত্যেকের সাথে একটা ইন্টারডিপেন্ডেন্সি কিন্তু আছে। তাহলে when interdependence has become far greater, ওকে, ড্যাশ ব্ল্যাঙ্ক হ্যাজ ceased to be an option। তাহলে কোনটা এখন জাস্ট হচ্ছে মানে জাস্ট একটা অপশন আপনার জন্য এখন, মানে এটা এখন আর অপশনের মধ্যেই নেই, আপনি চাইলেও সেটা করতে পারবেন না, এরকম বিষয়টা। আইসোলেশন, আইসোলেশনালিজম, রাইট? হুম। এটা তো এখন আপনার অপশনের মধ্যেই নেই, কিন্তু বর্তমানে হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স হচ্ছে অনেক বেশি গ্রেটার, মানে প্রত্যেকে হচ্ছে প্রত্যেকের সাথে কি কানেক্টেড। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমরা বলতে পারি যে আইসোলেশনের এটা, সরি, এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে আমার একটু মুখে আসে না, ঠিক আছে? এটা আবার অনেকে আবার অন্যভাবে নিতে পারে, Isolation. এক্সট্রিমলি সরি। সো আইসোলেশন বা আইসোলেশনালিজম is no longer an option, uh, is no longer an option। বোঝা গেছে ভাই? তাহলে এবার এক নম্বর, 2 নম্বর ব্ল্যাঙ্কে আসে, দেখেন বলতেছে হচ্ছে পলিটিক্যাল ইভেন্ট ইন ডিফারেন্ট কান্ট্রিজ ওয়ার কানেক্টেড। কিন্তু যেহেতু অলদো আছে, আমাকে তো এই আইডিয়া, এই প্রথম আইডিয়ার সাথে দ্বিতীয় আইডিয়ার একটা কন্ট্রাস্ট করতে হবে, তাই না? দেয়ার হুম। ইন্টার রিলেশনশিপ ওয়াজ ব্ল্যাঙ্ক কম্পেয়ার্ড উইথ দ্য প্রেজেন্ট। যে ইন্টারডিপেন্ডেন্সি ছিল, কিন্তু বর্তমানের সাথে তুলনা করলে ওই যে ইন্টার রিলেশনশিপটা হচ্ছে অনেকটা মানে উপরে উপরে, ঠিক আছে? মানে এখন যেভাবে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে যেভাবে কানেক্টেড ওই রকম। বুঝতে পারছেন? তাহলে কোনটা হবে? সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল। ক্লিয়ার? এক নাম্বার হুম। ব্ল্যাঙ্ক হচ্ছে আনকানেক্টেড, 2 নম্বর ব্ল্যাঙ্ক হচ্ছে সুপারফিশিয়াল, 3 নম্বর ব্ল্যাঙ্ক হচ্ছে ওই আইসোলেশন। ক্লিয়ার? হুম। থ্যাংক ইউ। এবার হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সো আমরা আগে পেয়ার আইডেন্টিফাই করি, এখানে দুইটা, একটা দুইটা পেয়ার থাকতে পারে। পেয়ার গুলো বলেন তো। এলিসিট, ড্র। এলিসিট আর হচ্ছে ড্র। ওকে, তাহলে কি বলতেছে, খেলি আর তো পেয়ার এখানে দেখতে পাচ্ছি না। আর কি পেয়ার আছে এখানে? আর নেই। আর কিন্তু নাই। তাহলে দেখেন, আপনি যদি নিশ্চিত হইতে পারেন যে আর পেয়ার নাই, ঠিক আছে, আপনি সাথে সাথে হচ্ছে এটা অ্যান্সার করে দিন। আচ্ছা, একটা বিষয় বলি, মেইন পরীক্ষায় কিন্তু এগুলো এবিসিডি আকারে থাকবে না, এগুলো হচ্ছে স্কোয়ার আকারে থাকবে। বুঝতে পারছেন? এরকম এরকম বক্স ছয়টা। আকারে। হ্যাঁ, এরকম বক্স আকার যদি আপনি ছয়টা দেখেন, 1 2 3 4 5 6, তাহলে বুঝবেন হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স কোয়েশ্চেন। এটা একটা বিষয়। আর একটা বিষয় সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে, এটা আমি আপনাদেরকে আগেও বলছিলাম, সেটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স কিন্তু একটা সেন্টেন্স হয়। বোঝা গেছে? একটা মাত্র সেন্টেন্স থাকবে। আপনি টেক্সট কম্প্রেশন খেয়াল করলে এখানে কিন্তু একের অধিক সেন্টেন্স থাকে, তাই না? বিষয়টা মাঝখানে কিন্তু ফুল স্টপ থাকে, কিন্তু সেন্টেন্স ইকুইভ্যালেন্স এর ক্ষেত্রে মাঝখানে কিন্তু ফুল স্টপ থাকে না। বুঝতে পারছেন? একটাই sentence। ওকে, তাহলে কি বলতেছে খেয়াল করেন যে পাবলিসিটি সারাউন্ডিং সেলিব্রিটিস ডোনেশন টু চ্যারিটি ইজ often greeted with cynicism, but a study of celebrity donation shows that they do blank other donations। মানে কি, কি বলছে? সেলিব্রিটিদের ডোনেশনটা সিনিসিজম হিসেবে ধরা হয়, কিন্তু স্টাডি দেখাচ্ছে যে সেলিব্রিটিরা অন্য অনেক ডোনেশনও করে থাকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনেকটা সিনিসিজম, মানে হচ্ছে যে ধরেন ওই মাঝখানে কোন বছরে যে অনন্ত জলিল হচ্ছে ওই হেলিকপ্টারে করে হচ্ছে প্রাণ দিতে গেছিল, ঠিক আছে? অনেক সময় হয় তো। এখন মানুষ সমালোচনা করতেছে যে লোক দেখানো, সিনিক যারা, ঠিক আছে, সিনিকরা হচ্ছে কোনো কিছুতে ভালো কিছু দেখে না, ঠিক আছে? সবকিছুর মধ্যেই তাদের মধ্যে একটা মানে খারাপ কোনো কিছু দেখে। সিনিকদের কাজই হচ্ছে এটা, ঠিক আছে? নেগেটিভিটি। হ্যাঁ, তারা সবকিছুর মধ্যে নেগেটিভিটি দেখে।
সে হেলিকপ্টারে যাক, জাহাজে যাক, আর বিমানে যাক, গেছে তো নাকি? হ্যাঁ। এখন তার সে যাওয়া দেখে বাংলাদেশে আরো যারা বিত্তবান আছে তারাও যদি হেলিকপ্টার নিয়ে যেতে থাকে, তাহলে তো মোটামুটি সব সমস্যার সমাধান হয়েই যায়। ঠিক আছে না বিষয়টা? সো এখানে এই হুম, কথাটাই বলা হচ্ছে, মানে এই আইডিয়া বা এই কনসেপ্টটাই এখানে আসলে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। বোঝা গেছে ভাই? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এখানে কি বলছে দেখো তো। আচ্ছা, আগে পেয়ার কি কি আছে এখানে? ম্যানিফেস্ট, রিভিল, ম্যানিফেস্ট আর রিভিল, তারপর মিটিগেট আর ডিমিনিশ। মিটিগেট, আর হচ্ছে ওকে। তাহলে কি বলছে, এরিয়াল ভিউইংস অফ দা জাইজেন্টিক স্টোন, জাইজেন্টিক মানে হচ্ছে প্রকাণ্ড বা অনেক বড়, aerial viewings of the gigantic stone horse attributed to the Native American Sioux people failed to blank the considerable artistry required to create this the piece. তারা তারা ব্যর্থ হয়েছিল, ব্ল্যাঙ্ক কিছু একটা হবে, fail to blank the considerable artistry, artistry মানে হচ্ছে some kind of art আর কি, ঠিক আছে? হুম। আর্ট যেটা প্রয়োজন ছিল, required to create the piece বলতে ওই জাইজেন্টিক স্টোন হর্স ওইটার কথা বলতেছে। এখানে একটা বলুন আছে, দ্য হর্স অ্যাপিয়ার্স crudely constructed আনলেস কেয়ারফুলি এক্সামাইন্ড ফ্রম দ্য গ্রাউন্ড। তাহলে দেখেন তো, ওই হর্সটাকে কি হচ্ছে, মানে খুব চিন্তা ভাবনা করে আপনার কনস্ট্রাক্ট করা হয়েছিল, নাকি জাস্ট কোন রকম ক্রুডলি কনস্ট্রাক্টেড, মানে কোন অনেকটা রকম। রুডিমেন্টারিলি বা প্রাইমারিলি বলতে পারেন, ঠিক আছে? প্রাইমারি। হুম। আচ্ছা, ক্রুড শব্দটার মিনিং কি জানেন আপনারা ভাই? জি ভাই, ওই যে ক্রুড অয়েল আছে না, হুম। মানে আচ্ছা, একদম প্রাথমিক পর্যায়ের এক্স্যাক্টলি ইয়েটা আর কি। এক্স্যাক্টলি প্রাথমিক পর্যায়ে, ঠিক আছে? ক্রুড শব্দটা যে দেখলে মানে প্রাথমিক ভাবে, ক্রুড অয়েল মানে তো একদমই হচ্ছে যেটা খনি থেকে তুলে নিয়ে আসে, ঠিক আছে? হুম। র। সো বিভিন্ন, হ্যাঁ একদম র, যেটা যে বিভিন্ন মানুষ হচ্ছে যে আপনার কিনে নেয় ক্রুড অয়েল। আমরা তো ক্রুড অয়েল আনতে পারি না, কারণ হচ্ছে স্বাধীনতার এত বছর পরেও আমাদের আসলে ওইরকম বাংলাদেশের রিফাইনারি মনে একটাই আছে শুধু, তাই না? কর্ণফুলী রিফাইনারি ইস্টার্ন মনে হয়, আর মনে রিফাইনারি। হয় নাই। আছে আর? আরেকটা ছিল তো, ইস্টার্ন রিফাইনারি। আচ্ছা, মেবি। যাই হোক, আরো কয়েকটা থাকা দরকার ছিল, ঠিক আছে? মাঝে মাঝে তো আমরা যে ক্রুড অয়েল নিতে পারলে তো আমাদের তেলের দাম অনেকটা রিডিউস করতে পারতাম আমরা, বা সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, এখানে কি বলছে, দা হর্স অ্যাপিয়ার্স, তাহলে হর্সটাকে হচ্ছে ক্রুডলি কনস্ট্রাক্ট করা হয়েছে, অত বেশি মনোযোগ দেওয়া হয়নি। তাহলে তো কনসিডারেবল আর্টিস্টকে তারা কি করতে ব্যর্থ হয়েছিল বলেন তো তাহলে? রিভিল করতে। রিভিল করতে, ঠিক আছে, রিভিল করতে। ওকে, থ্যাংক ইউ। রিভিল আর ম্যানিফেস্ট। রিভিল আর হচ্ছে ম্যানিফেস্ট। ওকে, এরপরে কি বলতেছে যে কালচার লাইক স্পিচ। আচ্ছা, কালচার ইজ প্রাইমারিলি হিউম্যান ফ্যাকাল্টি, মানে হচ্ছে ওই কথা বলা বা সংস্কৃতি, এটা তো আমাদের আছে, তাই না? পশু পাখি তো আর নাই। সো প্রাইম হিউম্যান ফ্যাকাল্টি বলতে বোঝাচ্ছে অনেকটা হচ্ছে আপনার হিউম্যান মানব ক্যাপাবিলিটিস, ঠিক সম্প্রদায়। আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা বলতে পারি এটা হিউম্যান ক্যাপাবিলিটিস, ক্যাপাবিলিটিস। ওকে, although যদিও বোথ ফাংশনস মে এক্সিস্ট, বোথ ফাংশনস মানে হচ্ছে কালচার এবং স্পিচ, both function although both functions may exist in a more blank form in a leisure primates মানে হচ্ছে small number of primates, small number of primates কি হবে? প্রিমিটিভ আর রুডিমেন্টারি। হুম, এক্স্যাক্টলি, ঠিক আছে। প্রিমিটিভ আর হচ্ছে রুডিমেন্টারি। এখানে কি আর কি কোনো পেয়ার আছে?
আরেকটা হচ্ছে ইন্টেলিজিবল রিকগনাইজেবল। নট লাইক দ্যাট, অনেকটা হচ্ছে ওই ইনডিসপেন্সিবল হচ্ছে ক্রুশাল, ঠিক আছে। এই দুটো হচ্ছে পেয়ার। তাহলে এখানে ঘটনাটা কি বলতেছে যে যদিও সরি যদিও আপনার হচ্ছে ওই বোথ ফাংশনস মে এক্সিস্ট ইন এ মোর প্রিমিটিভ ফর্ম, মানে ওই খুব কম সংখ্যক প্রাইমেটদের মধ্যে ওই কালচার ওই স্পিচের যে বিষয়টা একটা প্রাথমিক পর্যায়ে আছে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের জন্য কিন্তু হচ্ছে কি বলে একটা, আমরা তো সেটা পারি, বা আমাদের সেই ক্যাপাবিলিটিসটা আসলে আছে, তাদেরও আছে, বাট সেটা খুব প্রিমিটিভ ফর্ম। আমরা যে হচ্ছে আমাদের এই কালচার বলেন বা আমাদের যে কথা বলার যে একটা ক্ষমতা, ঠিক আছে, এটা তো একদিনে হয় না, এটা ইভলিউশনের মাধ্যমে হয়েছে, ঠিক আছে। এটা অনেক বছরের মানে ইভলিউশনটা একটা দৃঢ় প্রক্রিয়া, ঠিক আছে, বছরের পর বছর ধরে সেটা হয়েছে। দেন আমরা হচ্ছে এইটা আসলে অ্যাচিভ করছি, বোঝা গেছে জিনিসটা। মানে সৃষ্টিকর্তা হচ্ছে হুম। এই সক্ষমতা আমাদেরকে দিছে, বুঝতে পারছেন। না না হলে প্রত্যেকটা আপনি কুকুর বলেন, বিড়াল বলেন, গরু বলেন, হাতি বলেন, প্রত্যেকেই তো কি শব্দ তৈরি করতে পারে, রাইট? প্রত্যেকে শব্দ তৈরি করতে পারে। হ্যাঁ। এবং আমরা জানি শব্দ তৈরি হয় তরঙ্গ থেকে, রাইট? শব্দ তৈরি হয় তরঙ্গ হুম। থেকে। এখন আমাদের ব্রেইন এই তরঙ্গটাকে হচ্ছে আপনার ভাষায় রূপান্তর করতে পারে, কারণ আমাদের ব্রেইনের সেই ক্যাপাবিলিটি আছে, যেটা কুকুর, বিড়াল বা গরু, ছাগল এদের নেই, বুঝতে পারছেন। তারাও কিন্তু শব্দ তৈরি করতে পারে, বাট তাদের ওই তরঙ্গটাকে তারা প্রসেস করার যে ক্ষমতা, ওইটা শুধুমাত্র সৃষ্টিকর্তা আমাদেরকে দিচ্ছে, বোঝা গেছে ভাই জিনিসটা? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সো এখানে পেয়ার হচ্ছে ওই স্ট্রিপস এওয়ে আর হইতেছে রিমুভ, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, ঠিক আছে। ওভারলুক আর ইগনোর হইতে পারে, হইতে পারে। আচ্ছা তাহলে দেখেন, জে ডাব্লিউস বায়োগ্রাফি অফ এইচ সি এ হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। তাহলে দেখেন বায়োগ্রাফিটা হচ্ছে ওই হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, তাই তো। হুম। জে ডাব্লিউস বায়োগ্রাফি অফ, হ্যাঁ, লিখছে কে, লিখছে হচ্ছে জে ডাব্লিউ, বুঝতে পারছেন, হুম। তাই তো। জে ডাব্লিউস বায়োগ্রাফি অফ হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, ব্ল্যাঙ্ক insipid sweetness with which Anderson coated his life and reveals a vulnerable gingerbread man with a bitter, এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে? অ্যালমন্ড। হ্যাঁ, অ্যালমন্ড। আমন্ড, বুঝতে পারছেন। এটার হুম। প্রনাউন্সিয়েশনটা হচ্ছে আমন্ড। আপনার হচ্ছে ওই অ্যালমন্ড, অনেকে অ্যালমন্ড প্রনাউন্স করে, ওই টিভিতে অ্যাডভার্টাইজ দিয়ে দেখবেন যে বল না আমন্ড অয়েল, বুঝা গেছে, তো এটা খেয়াল করবেন। আচ্ছা, হোয়ার হিজ হার্ট শুড বি, তাহলে দেখেন তো একটু আরেকবার শুরু থেকে পড়ে দেখি ঘটনাটা কি ঘটছে। ওই আমার ল্যাপটপে আজকে হচ্ছে আপনার আমার রিসার্চের হচ্ছে ওই জিআইএস এর অনেকগুলো ভারী ভারী সফটওয়্যার ওপেন করা আছে, বুঝতে পারছেন। যার এই কারণে জন্য ল্যাক করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড ওপেন করা, সফটওয়্যার ওপেন করা আছে মানে 4 থেকে 5টা, গুগল আর্থ ইঞ্জিন হতে শুরু করে আরজিএস বা কিউজিএস সবকিছু আমি ওপেন করে রাখছি। ক্রোমে অনেকগুলো ট্যাব খোলা, আবার লাইভ স্ট্রিমিং হচ্ছে, আবার এটা রেকর্ড হচ্ছে, যার কারণে কনফিগারেশন হচ্ছে লোড নিতে পারতেছে না পুরো জিনিসটা। তো যাই হোক, এই কারণে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, পরে দেখি, জে ডাব্লিউস বায়োগ্রাফি অফ হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন, তাহলে কোনো কিছুকে বাদ দিল বা রিমুভ করলো নাকি হচ্ছে কোনো কিছু ইগনোর করলো আমরা জানি না, দেখি তো কি করছে। জে ডাব্লিউস বায়োগ্রাফি অফ হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ব্ল্যাঙ্ক দ্য ইনসিপিড সুইটনেস, ইনসিপিড সুইটনেস কে কিছু একটা করছে, ইদার ওই রিমুভ করছে অথবা ইগনোর করছে, কোনটা হবে একটু দেখি। ইনসিপিড উইথ হুইচ, যেটার মাধ্যমে অ্যাডজেক্টিভ ক্লজ, যেটার মাধ্যমে অ্যান্ডারসন মানে এ, অ্যান্ডারসন কোটেড হিজ লাইফ, তার লাইফকে কোটেড করতে একটা আবরণ দিত, এরকম কিছু একটা হবে। এন্ড রিভিলস, তাহলে দেখেন ঘটনাটা বুঝেন, সেন্টেন্সের স্ট্রাকচার আসলে ঠিক কিভাবে যাচ্ছে। জে ডাব্লিউস বায়োগ্রাফি অফ হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ব্ল্যাঙ্ক, এখানে একটা ভার্ব বসবে, ঠিক আছে, এখানে একটা ভার্ব বসবে, হুম। ব্ল্যাঙ্ক দা ইনসিপিড সুইটনেস। এরপরের ঘটনা কিন্তু এখানে, মানে সেন্টেন্সটা এইভাবে যাচ্ছে, রিভিলস, এখানে একটা ভাব, এখানে একটা ভাব, প্যারালাল স্ট্রাকচার, মাঝখানের
ওই যে উইথ হুইচ এন্ডারসন কোটেড হিজ লাইফ, এটা হচ্ছে ইনসিপিড সুইটনেস এর অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, তাহলে blank the insipid sweetness with which Anderson coated his life and reveals vulnerable gingerbread man with a bitter almond where his heart should be। তাহলে দেখেন, ওই তার জীবন থেকে আমরা যদি বলি যে ইনসিপিড সুইটনেস কে রিমুভ করে দিছে, বাট রিভিল করছে তাকে কি হিসেবে, একজন জিঞ্জারব্রেড ম্যান হিসেবে, তার সাথে আরো ওই বিটার আমন্ড হোয়ার হিজ হার্ট শুড বি, যেটা আসলে যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি এখানে ওই ইগনোর বলেন বা ওভারলুক, কোনো কিছু এড়িয়ে যাওয়া, তাহলে ওই জেডাব্লিউ's বায়োগ্রাফি অফ হেন্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, মানে ইনসিপিড সুইটনেস কে তো আর এড়িয়ে যেতে পারে না, ঠিক আছে? আবার এদিকে আমরা যদি বলি ইনসিপিড সুইটনেসটা রিমুভ করে দিছে এবং রিভিল করছে তাকে কি হিসেবে, একটা জিঞ্জার ব্রেড ম্যান হিসেবে। বোঝা গেছে ভাই? হ্যাঁ। সো থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস এত পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আজকে টোটাল আমরা 20টা কোশ্চেন সলভ করছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সেকশন নাম্বার 23 এবং 24 এর সবগুলো টেক্সট কমপ্লিশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স ডেসক্রাইব করব। এর পরের ক্লাসে হচ্ছে 25 এবং 26। এর পরের ক্লাস যেটা নেক্সট সানডেতে হবে, নেক্সট সানডেতে হচ্ছে আমরা আরসি পড়বো, ঠিক আছে? মানে আমরা আরসি ইনস এন্ড আউট সবকিছু জানবো। আরসি তে হচ্ছে কত ধরনের কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এরপরে আমরা একটা টিসি একটা আরসি, একটা টিসি একটা আরসি, এভাবে করে আমাদের ক্লাস হচ্ছে আমাদের কোর্স যতদিন চলবে ততদিন চলতে থাকবে, ঠিক আছে? থ্যাংক আচ্ছা। ইউ।